আমাদের যে সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে এমসিকিউ ম্যারাথন ক্লাস শুরু হয়েছে, সেখানে অলরেডি আমাদের সুইচ গিয়ার প্রোটেকশনের ফুল ম্যারাথন ক্লাস, 5টা ইউনিটের ফুল এমসিকিউ এর অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন সমেত আমরা পুরো টোটাল ক্লাস কমপ্লিট করে নিয়েছি। আজকে যে সেশনটা হতে চলেছে, সবার আগে বলে রাখি, যারা সেশনে আসছো বা যারা ইউটিউবে লাইভে আসছো বা এই রেকর্ডটা দেখছো, যারা কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করা, লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডেসক্রিপশনে লিংক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। তোমাদের এই যে কোশ্চেন সিরিজের এমসিকিউ এর এক্সপ্লেনেশন, সাজেশনের অ্যান্সার, পিওয়াইকিউ সবকিছু পেতে গেলে অবশ্যই অ্যাপস ইনস্টল করে তোমাদেরকে সাজেশন কম্বো ব্যাচ এবং নর্মাল যে সাজেশন ব্যাচ রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো। ওকে, আর অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত অ্যাপস ইনস্টল করোনি, অ্যাপসটাকে ইনস্টল করে রেখো, ডেসক্রিপশনে লিংক রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। তো আমাদের যে সুইচ গিয়ারের প্রোটেকশনটা কমপ্লিট করার পর আমি তোমাদের আজকে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে সাবজেক্টটা আছে 5টা ইউনিটের ফুল পিওয়াইকিউ কোশ্চেন, তার অ্যান্সার পেপার এবং তার এক্সপ্লেনেশন আজকে আমরা এই সেশনে কমপ্লিট করতে চলেছি। অ্যাপস থেকে এবং যারা গুগল মিট থেকে আছো অল ক্লিয়ার, তো একটু রেসপন্স আমাকে করবে প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আমাকে রিকোয়েস্ট যেমন বারবার জিজ্ঞেস করতে না করে। অ্যাপস থেকে অল ওকে? ঠিক আছে, আমি অ্যাপস থেকে শেয়ার করছি আমাদের যে কোশ্চেন পেপার রয়েছে। অবশ্যই বলবো যারা এখনো পর্যন্ত এই সেশনটাকে লাইক করোনি, প্লিজ একটু লাইক করে সেশনটাকে একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে। আর তোমাদের পরীক্ষার আগে অনেক হেল্প হবে এই শর্ট কোশ্চেনগুলো। কারণ কি, আমি আগেও বলেছি, আমি দেখেছি এই বিগত 4-5 বছরে আমি যদি পিআইকিউ কোশ্চেন সলভ করাই, সেখান থেকে 20খানা কোশ্চেন কমন থাকে। ঠিক আছে, এর বাইরে কোনো কোশ্চেন হয় না, একটা দুটো হয়তো সেটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু পিওয়াইকিউ 5 ইয়ার্স এর মধ্যেই কোশ্চেন থাকে। এবারে প্রশ্ন হচ্ছে 5 ইয়ার্স এর কোশ্চেন কোনো নেগেটিভ মার্কিং নেই, সব কোশ্চেন করে আসবে। সবথেকে বড় ইম্পর্টেন্ট এক্সপ্লেনেশন, যে আমরা এক্সপ্লেনেশন দেব কি করে। আমি আগের দিন সেশনে যারা শেষ পর্যন্ত ছিলে, মেবি শুভম ছিলে, নেহা ছিলে, আশিস ছিল, এরা শেষ পর্যন্ত ছিল, আমি বলেছিলাম যে কি করে তোমরা একটা এক্সপ্লেনেশন নিজে থেকে তৈরি করবে, কারো কথা শুনতে হবে না। যে একটা প্রশ্ন দেখলাম, প্রশ্নের জায়গায় উত্তরটা লিখে দিয়ে ডাইরেক্ট প্রশ্ন তুললাম, কপি পেস্ট, এরকম করতে চাও না। এক্সপ্লেনেশন মানে হচ্ছে কোশ্চেনটার মধ্যে ব্যাখ্যা তুমি কতটুকু জানো, এটাই হচ্ছে তোমার এক্সপ্লেনেশন। এবার তুমি তার টপিক সম্পর্কে কতটুকু জানো সেটাকে ছোট্ট করে একটা লিখে দাও। আর এই এক্সপ্লেনেশন গুলো কি করে তৈরি করবে, একটা ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশন সাবজেক্টে পুরো ফার্স্ট ইউনিট থেকে 5টা ইউনিট পর্যন্ত পুরো সব কোশ্চেন করাবো আমরা। আর শেষ পর্যন্ত দেখো ক্লাসটা, সেশনটা। আর যারা লাইক করোনি, লাইক করে সেশনটাকে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে আমরা ক্লাসে ফিরি এবং কোশ্চেনের মধ্যে ফিরি। সবার প্রথম কোশ্চেন আমি পড়িয়েছি সহজ কোশ্চেন, কেন অ্যান্সারটাও বলবেন। চলো তাহলে তোমাদের শেয়ার করছি। এই অ্যাপস থেকে অল ক্লিয়ার? অ্যাপস থেকে আমাকে কিন্তু বারবার আপডেট দিবে, কারণ কি এটা তোমাদের বন্ধু বান্ধবদের অনেকের হেল্প হবে রেকর্ডে রাখার, তোমাদের ইউটিউবে প্রোভাইড করলে। ঠিক আছে, অ্যাপস থেকে ক্লিয়ার তো? এর রেসপন্স করো। সবার প্রথম বলে দিই যে ওকে, থ্যাংক ইউ। সবার প্রথম বলে দিই যে যারা সাজেশন পারচেস করতে চাইছো, ডেসক্রিপশন লিংক রয়েছে, অ্যাপস ইনস্টল করে নাও। তারা সম্পূর্ণ এই যে স্ক্রিন শেয়ার হচ্ছে না, কোথা থেকে? অ্যাপস থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে না, ভিডিও অফ হয়ে গেছে, ভিডিও অফ হবেই। এবারে দেখো স্ক্রিন শেয়ার হয়েছে, দেখো, আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে। এনিওয়ে, আমরা যে এই ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবজেক্টের আজকে পুরো ফুল মহা ম্যারাথন, দেখো অ্যাপস থেকে আমি শেয়ার করেছি, একটু স্ক্রিনশট শেয়ার হয়েছে কিনা দেখো তো, চেক করে দাও। মলয় স্ক্রিন শেয়ার হয়েছে? একটু রেসপন্স করো তো, তুমি আছো মলয়, একটু রেসপন্স করো চ্যাট বক্সে কুইকলি। আমি স্ক্রিন শেয়ার করেছি, এ দেখো, একটু রেসপন্স করো। এবারে দেখো, জাস্ট হোল্ড অন। এবারে স্ক্রিন শেয়ার হয়েছে, দেখো। আশিস হয়েছে না? ওকে, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল হয়তো। ওকে ফাইন, থ্যাংক ইউ। একটু রেসপন্স করো তোমরা।
তো সেশনটা শুরু করার আগে বলি যে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার ডিস্ট্রিবিউশন টোটাল 5টা ইউনিটে আমাদের 19খানা পেজ রয়েছে, আর কোশ্চেন প্রায় 70 থেকে 85টা কোশ্চেন রয়েছে। প্রায় অনেক কোশ্চেন রিপিট হয়েছে, এবং যে কোশ্চেন রিপিট থাকবে সেগুলো আমরা আলোচনা করব না। অ্যান্সার অনেক ভুল রয়েছে, সেগুলো আমি কারেকশন করে তোমাদের কাছে একটা প্রোভাইড করেছি এই এক্সপ্লেনেশন শীট। ঠিক আছে, এই যে তোমাদের পুরো 35 পেজের যে কোশ্চেনগুলোর অ্যান্সার, কারেক্ট অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন, কারেক্ট অ্যান্সার তার এক্সপ্লেনেশন, কারেক্ট অ্যান্সার তার এক্সপ্লেনেশন, এটার পিডিএফ কারা পাবে? এই পিডিএফটা তারাই পাবে যারা পেড গ্রুপে পড়ছো এবং যারা সাজেশন পারচেস করেছো। যারা সাজেশন পারচেস করেন তারা পারচেস করলে সম্পূর্ণ পাবে। ঠিক আছে, সমস্ত কোশ্চেনগুলোর এখানে তোমাদের অ্যান্সার এবং তার এক্সপ্লেনেশন সমেত রয়েছে। আমি এক্সপ্লেনেশনগুলো তোমাদেরকে বলে দেবো কিভাবে তৈরি করে তোমরা লিখবে। ঠিক আছে, তো এই পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, 35 পেজের পিডিএফ, সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, এখান থেকে কালেক্ট করে নেবে। কিন্তু এখন কেউ অ্যান্সার দেখবে না, কেউ পিডিএফ ওপেন করবে না। ঠিক আছে, শুধুমাত্র এখন কোশ্চেনগুলো ভালো করে বোঝো, কি বলছে কোশ্চেন, তার অ্যান্সার কিভাবে করার চেষ্টা করো এবং তার এক্সপ্লেনেশন কিভাবে দেওয়ার চেষ্টা করো। ওকে, তো টোটাল দেখো, আমি আগেও বলেছি তোমাদের 20টা নম্বর যাই তাই ব্যাপার না। 20 নম্বরের মধ্যে যে কোনো স্টুডেন্ট 15+ তুলেই ফেলে। ঠিক আছে, 15+ তুলে ফেলে, এবং 15+এর পরে 18-19 কারা পায়? যারা এক্সপ্লেনেশনটা বেটার দেয়। ঠিক আছে, তো এখানে 20 নম্বর মানে বিরাট বড় নাম্বার একটা। ঠিক আছে, তো 20টা কোশ্চেন, তোমাদের এক্সট্রা কোশ্চেন অনেক থাকে, 3-4টে কোশ্চেন এক্সট্রা থাকে, কোনো নেগেটিভ মার্কিং নেই, সব কোশ্চেন করে আসবে এবং এক্সপ্লেনেশন দেবে। এবং এক্সপ্লেনেশন এটা নয় যে কোশ্চেন দিল এখানে হোয়াটের জায়গায় অ্যান্সার লিখলাম, কোশ্চেনটা তুলে দিলাম, এরকম করবে না। আমি এক্সপ্লেনেশন শিখিয়ে দিচ্ছি, সেরকম করে এক্সপ্লেনেশন গুলো দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো তোমাদের কাছে ফার্স্ট ইউনিটের ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে আমি পড়িয়েছি। কোশ্চেনটা তোমরা বলবে মিউট খুলে, যারা গুগল মিটে আছো। ঠিক আছে, সবার প্রথম কোশ্চেন আমরা যেটা শুরু করেছিলাম, যে একটা ইকোনমিক্যাল চয়েস বা ইকোনমিক চয়েস অফ কন্ডাক্টর ইন দ্য গভর্নমেন্ট বাই কোন লকে ফলো করে? বলো বলো বলো, এটা কোন লকে ফলো করে বলো? কেলভিনস ল। একদমই রাইট, একদমই রাইট। এবারে কেলভিনস ল, আমরা কেলভিনস ল এর এক্সপ্লেনেশন এখানে কি দেবো বলো? যে কেউ বলো, এখানে কেলভিনস ল এর এক্সপ্লেনেশন একটা স্টেটমেন্ট। ইয়েস ইয়েস, রাইট রাইট, একটা স্টেটমেন্ট বলেছিলাম। কার কার মনে আছে স্টেটমেন্টটা? সেই স্টেটমেন্টটা এখানে তুলে দেবে। এখানে দেখো, এখানে তুমি লিখবে না যে এক্সপ্লেনেশনের জায়গায়, এখানে তুমি অনেক স্টুডেন্ট কি করে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই এক্সপ্লেনেশনের জায়গায় কি করে না, দা ইকোনমিক্যাল চয়েস অফ কন্ডাক্টর গভর্নড বাই, কি লিখবে? কেলভিনস ল। আরে ভাই, এটা এক্সপ্লেনেশন চাই নেই। ইকোনমিক সাইজ অফ কন্ডাক্টর চয়েস, কেলভিনস ল, স্টেটমেন্ট কি ছিল সেই স্টেটমেন্টটা এখানে লিখতে হবে। আমি এখানে একটা স্টেটমেন্ট বলেছিলাম যে আমরা একটা গ্রাফ রিপ্রেজেন্ট করেছিলাম, মনে আছে? কার কার মনে আছে গ্রাফ রিপ্রেজেন্টটা? একটা ছিল কস্ট সেকশন এরিয়া। ঠিক আছে, কস্ট সেকশন এরিয়া ছিল, আর একটা অ্যানুয়াল কস্ট ছিল। ইয়েস অর নো? ছিল তো। এবারে কস্ট সেকশন এরিয়াটা একটা ইনভার্সলি প্রপোর্শনাল ছিল, না ডাইরেক্টলি প্রপোর্শনাল, লিনিয়ার বলতে পারি, লিনিয়ার। আর একটা সম্পূর্ণ প্যারাবোলিক টাইপের এরকম গ্রাফ ছিল, আর এটার একটা ম্যাক্সিমাম আমরা পি ম্যাক্স পেয়েছিলাম। মনে করে দেখো, এরকম এরকম একটা গ্রাফ ছিল। গ্রাফটা সবার প্রথম আঁকার চেষ্টা করবে। সবার প্রথম আঁকার পর এখানে P3/A একটা ফর্মুলা করেছিলাম, আবার এখানে একটা করেছিলাম P1+P2A করেছিলাম। কি করিনি বলো? এগুলো সব মনে থাকার দরকার, কারণ ফার্স্ট ক্লাসেই কমপ্লিট করেছিলাম। এবং এই দুটোকে যুক্ত করে আমি টোটাল এই ম্যাক্সিমাম পয়েন্টটা পেয়েছিলাম, তাই তো? হ্যাঁ কি না? টোটাল কস্টটা, এটা টোটাল কস্ট ছিল তো? ইয়েস অর নো? টোটাল কস্ট ছিল, মানে এখানে দুটো যুক্ত করে, মানে এই দুটোকে P3/A প্লাস P1+P2 × A, মানে টোটাল কস্টটা। তো আমি এখানে একটা স্টেটমেন্ট বলেছিলাম, যে স্টেটমেন্টে কেলভিনস ল স্টেটমেন্ট বলেছে। কি স্টেটমেন্ট বলেছে স্যার? দ্য মোস্ট ইকোনমিক্যাল কনস্ট্রাকশন এরিয়া কন্ডাক্টর দ্যাট ফর হুইচ অ্যানুয়াল ইন্টারেস্ট and depreciation capital cost of the conductor equal to the annual cost of energy। বলেছিলাম কি বলি না? এই লাইনটা তোমাকে কিন্তু লিখতে হবে এক্সপ্লেনেশনে। এবারে এখানে এক্সপ্লেনেশন কি দেওয়া আছে? এখানে এক্সপ্লেনেশন তোমাদের ওই স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, শুধু স্টেটমেন্টটা দেওয়া আছে, স্টেটমেন্টটা কাকে বলে, এবং স্টেটমেন্টের দুটো টপিক, একটা অ্যানুয়াল কস্ট আর একটা তোমার অ্যানুয়াল কস্ট পার অ্যানাম চার্জ, এটার উপর ডিপেন্ড করে দেওয়া আছে। তো তোমাদেরকে আমি এটুকুই বলবো, যেটা বললাম এই স্টেটমেন্টটা ছোট্ট করে স্টেটমেন্টটা দিয়ে দেবে।
ছোট্ট একটা স্টেটমেন্ট দিতে গেলে কি করবে, এর লিমিটেশন থাকতে পারে, অনেক কিছু থাকে, কিন্তু এক কথায় বলবে যে কেলভিনস ল স্টেট দ্যাট দ্য মোস্ট ইকোনমিক্যাল কনস্ট্রাকশন এরিয়া কন্ডাক্টর দ্যাট ইন হুইচ অ্যানুয়াল ইন্টারেস্ট, এই যে আমাদের সম্পূর্ণ একটা অ্যানুয়াল কস্ট অফ ইন্টারেস্ট এবং তার ডিপ্রেশন কস্ট অফ ইন্টারেস্ট এরিয়ার উপর ডাইরেক্টলি প্রপোর্শন ছিল, এবং কস্ট ইকুয়ালিটি কি ছিল, একটা অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ওয়েস্টের উপর ডিপেন্ড করছে, যেটা আই স্কোয়ার আর লস জানতাম। ব্যাস, স্টেটমেন্ট কমপ্লিট। কিছু না পারলে ছবিটা দেবে, তার সম্পর্কে লিখে দেবে দুটো সম্পর্কে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেন, বলো লং ট্রান্সমিশন লাইন ডিফাইন হোয়েন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বিয়ন্ড। এটা আমি বলবো না, এইসব কোশ্চেন আমি তোমাদের কাছে কয়েক সেকেন্ডের মধ্যে আনসার চাই আমি। বলো বলো বলো। আমি 3টে ট্রান্সমিশন লাইনে বলেছিলাম, একটা শর্ট ট্রান্সমিশন লাইন, একটা শর্ট ট্রান্সমিশন লাইন, একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, আর একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। এই সব শুনতে পাচ্ছ তো? হ্যালো, শোনা যায় সব কিছু ক্লিয়ার? তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কত কিলোমিটার বলেছিলাম, মিডিয়ামের ক্ষেত্রে কত বলেছিলাম, লং এ কত বলেছিলাম, তাহলে তো অ্যান্সার পেয়ে যাবে। বলো বলো বলো। শর্টের দিকে আসছি। এখানে আমি কি বলেছিলাম, 80 থেকে 200, হ্যাঁ 200 কিলোমিটার, আর এটা অ্যাবভ 200 কিলোমিটার। তাহলে আমাকে এখানে বলো তো, লং ট্রান্সমিশন লাইন চেয়েছে ভাই, তাহলে কি হবে, 220 কিলোমিটার, তাই না? এবার 220 কিলোমিটার মনে হচ্ছে 300 কিলোমিটার আছে, আরে ভাই তোমাকে 200 অ্যাবভ বলেছে, তো অ্যান্সার কোনটা দেবে এখানে? তুমি এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু দেখো লেখা আছে ট্রান্সমিশন লাইন বিয়ন্ড লেখা আছে। লং ট্রান্সমিশন লাইন ডিফাইন হোয়েন দ্য ডিস্টেন্স অফ ট্রান্সমিশন লাইন বিয়ন্ড। এই বিয়ন্ড কথাটার অর্থ হচ্ছে পুরো শেষ প্রান্ত, তাই তো? হ্যাঁ কি না? আরে হ্যাঁ কি না? তাহলে আমি কত কিলোমিটার পর্যন্ত নিতে পারি? আমার ম্যাক্সিমাম কত, 300 কিলোমিটার রয়েছে, কিন্তু আমি এটাকে এখন নেব না, কারণ কি 220 পরে আমার এটা আসবে, বিয়ন্ড মানে শেষ প্রান্ত। আমি কোন অ্যান্সারটা নেবো বলো, কোন অ্যান্সারটা নেবো, কোনটা বেটার? বলো বলো বলো, আমি তোমাদের কাছে অ্যান্সার চাই, কোনটা নেবে, কোনটা নেবে? ভালো করে কোশ্চেনটা পড়ে বলবে। বিয়ন্ড বলেছে, এখানে কনফিউশন খেলার জন্য তোমাকে 300 কিলোমিটার দিয়েছে। আমি তোমাকে বলেছি যে অ্যাবভ 200 কিলোমিটার উপরে, আমি 220-40 দেখতে পাচ্ছি, আমি এইটাকে প্রিফারেন্স করবো, এটাকে আমি ধরবো না, এরপর আমি ধরছি না, ঠিক আছে? মাথা রাখবে কিন্তু কোশ্চেন দেখে। নেক্সট কোশ্চেন, পাওয়ার ট্রান্সফার লাইন ডান বাই 3 ফেজ, এইটা আমাকে বলার দরকার আছে? এটা বলার দরকার আছে? এই বলো। এবার এখানে এক্সপ্রেশন কি লিখবো? হ্যাঁ স্যার, এখানে এক্সপ্রেশন লিখবো যে লং ট্রান্সফার লাইন, it is the cover for the distant transmission line above 200 kilometer. It is the frequency length about 10,000 above. ফ্রিকোয়েন্সি মানে আমরা বলেছিলাম না যে 50 হার্জ, 50 হার্জ ইন্টু 2000, এই 200, তাহলে কত হবে, 5 দুগুণে 10, তাহলে 10,000-এর উপরে 50 কিলো, মানে তোমার কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ হচ্ছে। এটাকে তোমাকে লিখতে হবে এক্সপ্লেনেশন। Now next question, power transmission line done by the 3 phase dash where, single line diagram, single line একদম রাইট, 3 phase 3 wire। কারণ কি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা মনে আছে নিশ্চয়ই, পরীক্ষার খাতায় এক্সপ্লেনেশনে লিখবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখানে এখানে তোমার জেনারেটিং স্টেশন, তারপর একটা ট্রান্সমিশন লাইন ছিল, এখানে তোমার কন্ডাক্টর ছিল, এই তোমার ট্রান্সফর্মার ছিল, এই ট্রান্সফর্মার থেকে কি হচ্ছিল, 3টে ফেজ আসছিল, 3 phase 3 ওয়্যার, হ্যাঁ কি না? এই বলো, তাহলে এইটা যদি জেনারেটিং স্টেশন হয়, এটা যদি জেনারেটিং স্টেশন হয়, এখানে ট্রান্সমিশন লাইন ছিল, ট্রান্সমিশন প্রাইমারি ট্রান্সমিশন লাইন আর ডিস্ট্রিবিউশন লাইন ছিল, আরে হ্যাঁ কি না? তাহলে এক্সপ্লেনেশন এরকম করে দিতে হয়, ঠিক আছে? এই বাকিরা সব বুঝতে পারছো? বাকিরা বুঝতে পারছো সবকিছু? অ্যাপস থেকে যারা আছো ক্লিয়ার? ওকে, অ্যানসার দেবে, অ্যানসার দেবে, আমি অ্যানসার চাই। এক্সপ্লেনেশন আমি বলে দিচ্ছি তোমাদের কি করে লিখবে, কিন্তু অ্যানসার লাগবে।
নেক্সট কোশ্চেন চলো। এটা আমাকে বলতে হবে, এটা তোমরা বলো অ্যান্সার গুলো, দেখে দেখে বলো, তোমার অ্যান্সার গুলো বলো, তোমাদের জন্য তো কোশ্চেন গুলো নিয়ে এসেছি না। ইনা, একদমই রাইট। দেখো, একদমই রাইট বলেছে। ইন আ শর্ট ট্রান্সফার লাইন এফেক্ট অন দ্য আর নেগলিজিবল, পড়েছিলাম না যে আমরা শর্ট ট্রান্সফারের ক্ষেত্রে ক্যাপাসিটরটা নেগলিজিবল করি। হোয়াই নেগলিজিবল অফ আ শর্ট ট্রান্সফার লাইন ইন দ্য ক্যাপাসিটর, বলো আমাকে কেন আমরা এটা। একদমই রাইট, পড়িয়েছিলাম, দেখো মনে আছে যে আমার এটা শর্ট ট্রান্সফার লাইনের ক্ষেত্রে কি লিখবে কি করে, because it is the directly proportional to the line to the length operating voltage, অর্থাৎ আমার লেন্থ যত কমবে তার পোল সংখ্যা কমছে, পোল সংখ্যা করলে ইনসুলেটর কমছে, ইনসুলেটর কমলে সেখানে সম্পূর্ণ স্টিন এফিসিয়েন্সি প্রপার্টি কমছে, স্টিন এফিসিয়েন্সি প্রপার্টি কমে গেলে ক্যাপাসিটর প্রপার্টির ভূমিকাটা নেগলিজিবল হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি? ইয়েস অর নো? ইয়েস। তার মানে বিকজ একটা লাইনে উত্তর, because it is the directly proportional to the line to the length operating voltage। এইরকম করে এক্সপ্লেনেশন গুলো দেবে, আমি অ্যান্সার এক্সপ্লেনেশন এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে, এখানে শর্ট শর্ট করে দেওয়া রয়েছে এক্সপ্লেনেশন, ঠিক আছে, এখানে কেন ক্যাপাসিটরটাকে নেগলিজিবল করা হয়েছে, ঠিক আছে, এটা না, এই যে এটা ক্যাপাসিটর কেন নেগলিজিবল করা হয়েছে, যে লাইন ক্যাপাসিটর ভেরি স্মল, therefore the shunt capacitor effect of negligible, only resistance in inductance consider, এই যে এরকম করে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, যেমনটি লেখা আছে। 5 নম্বর কোশ্চেন বলো ফটাফট, 5 নম্বর কোশ্চেন, ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফার লাইন ইজ, হ্যাঁ বলো, লো, ভোল্টেজ রেগুলেশন অফ আ ট্রান্সমিশন লাইন ইজ ডিজার্ভ টু বি, কি হয়, হাই, লো, নেগেটিভ, নান অফ দি অ্যাবভ, একদমই রাইট, লো হতে হবে পসিবল। কারণ কি আমরা জানি ট্রান্সফার লাইনে যদি ভোল্টেজ রেগুলেশন বেশি হয় তাহলে ভোল্টেজ ড্রপটা পরিমাণটা বেশি হবে, আরে হ্যাঁ কি না, তাহলে ভোল্টেজ ড্রপের পরিমাণটা বেশি হলে তাহলে আই স্কোয়ার লসটা তো বেশি হয়ে যাবে, ইয়েস অর নো, আরে হ্যাঁ কি না বলো, তাই তো। তাহলে মেন রিজনটা কি, মেন রিজনটা হচ্ছে সম্পূর্ণ যে ভোল্টেজ হাউ মাচ রিসিভ অফ দ্য ভোল্টেজ ড্রপ, লাইনের মধ্যে অনেক সময় ভোল্টেজ ড্রপটা দেখা যায় বলে তাই জন্য আমার কি হচ্ছে কম হতে হবে। এবারে এরপর তোমরা ফর্মুলা জানো নিশ্চয়ই, এরপর ফর্মুলাটা লিখে দেবে, ভোল্টেজ রেগুলেশন ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল, আরে ফর্মুলা কি ছিল রে, নো ভোল্টেজ নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ডিভাইড বাই একদম ফুল লোড, আবার নো লোড, ফুল লোড, ভোল্টেজ রেগুলেশন ছিল না এটা ফর্মুলা। ওকে, তো সিমিলারলি এইটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভোল্টেজ রেগুলেশন ফর্মুলা। ব্যাস এক্সপ্লেনেশন লেখার জন্য না একটু ট্যালেন্ট দরকার, একটু জ্ঞান থাকা দরকার, একটু নলেজ থাকা দরকার, ঠিক আছে, ওই কপি পেস্ট করে পাস করে নাম্বার পেয়ে যাবে কিন্তু আপকামিং ভবিষ্যতে নিজেকে স্টেবল করতে পারবে না, আর তার জন্য বলি এরকম করে নিজেকে তৈরি করো। এনিওয়ে নেক্সট কোশ্চেন চলো, 6 নম্বর কোশ্চেন, হাই, এই ভোল্টেজ রেগুলেশন ট্রান্সফার লাইন, আবার দেখেছো এই কোশ্চেনটা তো ঘুরে ফিরে আসছে নাকি, এই কোশ্চেনটা আসছে না, রিপিট কোশ্চেন, এই নিয়ে অ্যান্সার দিচ্ছ না কেন, নিয়ার অ্যান্সার দাও এই কোশ্চেনটা, দ্য লাইন কনস্ট্যান্ট অফ দ্য ট্রান্সমিশন লাইন আর, বলো, আমরা এটা পড়েছি, একটা ট্রান্সমিশন লাইনে কনস্ট্যান্ট অফ ট্রান্সমিশন লাইন বলতে কোনটা হবে, ডিস্ট্রিবিউশন, লাম্প, বোথ, নান অফ দি অ্যাবভ, হ্যাঁ, distributed, line constant of a transmission line are distributed, lumped, both, none of the above, কে জানো, ডিস্ট্রিবিউটেড কেন হয়, কেন হয়, রাইট অ্যান্সার দিয়েছো, কেন হয়, হ্যাঁ, কারণ স্যার এটা অ্যালং টু দ্য লেন্থের ক্ষেত্রে 3টে প্যারামিটার আলাদা করে থাকে, পড়েছিলাম, দেখো রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, আবার একটা ক্যাপাসিট্যান্স, ডিস্ট্রিবিউশন ফর্মে থাকে না, পড়েছিলাম কি পড়াইনি, এই বাকিরা সব উত্তর দিচ্ছ না কেন, পড়েছিলাম তো না, এটা পুরোটা সম্পূর্ণ কি এক একটা একগুচ্ছ হবে, ওই একগুচ্ছ হবে থাকলে সেটাকে আমরা কি বলি, ডিস্ট্রিবিউটেড ফর্ম। লাম তাহলে নেটওয়ার্ক, লাম নেটওয়ার্ক মানে কি অ্যালং, ইন্ডিভিজুয়াল। অতএব আমাদেরকে মাথায় রাখতে হবে যে
কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, কন্ডাক্ট্যান্স, এমনকি ইনক্লুড অফ দ্য কন্ডাক্ট্যান্স, ঠিক আছে, ইনক্লুড অফ দ্য কন্ডাক্ট্যান্স সম্পূর্ণ একটা কি থাকে, একটা সেপারেট ইউনিফর্মে থাকে। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এটা সম্পূর্ণ ইউনিফর্ম আলাদা আলাদা করে রয়েছে, এগুলো সব আলাদা আলাদা করে রয়েছে, এগুলো আলাদা করে রয়েছে। সবসময় মাত্র একবার ডিস্ট্রিবিউটেড মানে ইন্ডিভিজুয়াল, একটা সেপারেট। ওকে, জাস্ট হোল্ড অন। ওকে, বুঝা গেল কি বললাম? আর যদি তোমাদেরকে লাম্পড বলে দেয় না, লাম্পড, লাম্পড মানে এই টোটাল প্যারামিটার গুলো এক গুচ্ছ একটা নেটওয়ার্কে থাকবে। বুঝেছো নেহা উত্তরের অ্যান্সার? যদি তোমাকে বলা থাকে ল্যাম্প এবং ডিস্ট্রিবিউশন, বাকিরা আনিস, আশিস, ভূমিকা যারা সব আছো, শুভম। ওকে, নেক্সট কোশ্চেন। ট্রান্সমিশন লাইন কানেক্ট, এটা আমাকে বলতে হবে কোশ্চেনটা। জেনারেটিং স্টেশন টু দ্য সুইচিং স্টেশন, স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেশন, নাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেশন অ্যান্ড সার্ভিস ট্রান্সফর্মার ব্যাংক, নাকি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কনস্ট্যান্ট পারমিসেস, নাকি সার্ভিসেস পয়েন্ট অফ দ্য কনজিউমার পারমিসেস? কোনটা? সেকেন্ড। আচ্ছা, স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেশন টু সার্ভিস ট্রান্সফর্মার ব্যাংক। আচ্ছা, বাকিরা হ্যাঁ কোনটা হবে? তোমরা সব কনফিউশন খেলছো নিজে নিজে। একজন বলছে স্যার প্রথমেরটা, কেউ বলছে সেকেন্ডেরটা। ভালো করে পড়ো আগে। যে কেউ একজন ভালো করে পড়ো কোশ্চেনটা কি বলছে। দেখো বলছে একটা ট্রান্সমিশন লাইন কানেক্ট, কিভাবে আমরা কানেক্ট করি ট্রান্সমিশন লাইনে? কানেক্ট বলতে কি, একটা আমরা দেখেছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামটাকে মনে করো না রে ভাই, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা মনে রাখলে তো হয়ে যায়। জেনারেটিং স্টেশন থেকে তো সুইচিং স্টেশনে যায়, সেখানে তো স্টেপ ডাউন ট্রান্সফর্মার স্টেশন থাকে। কি করে তুমি সেকেন্ডটা বললে? সার্ভিস ট্রান্সফর্মার ব্যাংক মানে জানো বিপাশা? অ্যান্সারটা যে ভুল বললে, কেন বললে? প্রথমেরটা বলেছো, তাহলে রাইট অ্যান্সার। সেকেন্ডেরটা হবে না, কারণ কি জেনারেটিং স্টেশন থেকে হয়ে তো সুইচিং স্টেশনে যায়। এই যে জেনারেটিং স্টেশন ছিল, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষায় 3 নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে ট্রান্সফর্মার ছিল, এই যে ট্রান্সফর্মার থেকে স্টেপ ডাউন করে তারপরে তো আমার স্টেশনে যাচ্ছিল, হ্যাঁ কি না? এরকম করতে দেখেছিলাম না? ব্যাস, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখাবে। আবার কোশ্চেনটা দিয়েছে, রিপিট কোশ্চেন, রিপিট কোশ্চেন তো, হ্যাঁ কেলভিনস ল। কেউ আবার নিউটন বাবুকে দেখে নিউটন বাবুর লটা কেউ লাগিয়ে দাওনি যেমন, ঠিক আছে, অনেকে নিউটনের প্রতি ভালোবাসা আছে তো ফোর্সটা ওদিকে টেনে নেয়, তো কেউ নিউটন বাবুকে করতে যেও না, কেলভিনস ল। হ্যাঁ, এনিওয়ে নেক্সট কোশ্চেন, আবার কমন কোশ্চেন। দেখো আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করানোর সময় বারবার বলেছিলাম যে এই শর্ট কোশ্চেন গুলো দেখতে হবে, দেখতে পাচ্ছ আছে, প্রুফ হচ্ছে একটু হলেও। দেখো একদমই তাই, পড়ানোর একটাই উদ্দেশ্য, তোমাদের কাছে কয়েক সেকেন্ডে অ্যান্সার চাই। এই কোশ্চেন গুলো আমার কথা বিশ্বাস না হলে পরবর্তীকালে 3 বছর পাস করার পর যে কোনো যেই এক্সামে বসতে যা, যে কোনো জুনিয়র ইঞ্জিনিয়ারিং যে কোনো এক্সামে বসতে যাও, এই কোশ্চেন গুলোই দেখতে হবে। ট্রাস্ট মি, ট্রাস্ট মি, কারণ কি আমি ভুক্তভোগী, এত পরীক্ষা দিয়েছি, তোমাদেরকে আমি কোশ্চেন বলে দিচ্ছি স্ট্রাকচার, যে এই কোশ্চেনের লেভেলই থাকে। এই কোশ্চেনটা তো বহুবার দিয়েছে, ঠিক আছে, এমন অনেকে ভুল করে এসেছে, ঠিক আছে। তো সিমিলারলি সেটাই বলছি, এমন ভাবে তৈরি হও না, পাথরটাকে এমন ভাবে তৈরি করো তোমার কাছে কিনতে আসলে কয়েক লক্ষ টাকা দাম হয়, ঠিক আছে, সেরকম করে তৈরি হয়, মুখস্থ করে না। দেখো এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে সব কোশ্চেন হচ্ছে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা যে ভালো করে মনে রাখতে পারবে। দেখো 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম কমনলি ইউজ, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, কারণ কি 4টে ওয়্যার রয়েছে, হ্যাঁ কি না? বাকিগুলো কি হবে? এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে? 3 ফেজ 3 ওয়্যার। প্রাইমারি ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে? 3 ফেজ 3 ওয়্যার। সেকেন্ড ট্রান্সফার কি হতে হবে? 3 ফেজ 3 ওয়্যার। ব্যাস কাহিনী খতম। চলো নেক্সট, এই কোশ্চেনটা আমি বারবার পড়ে আনার সময় বলেছি, প্র্যাকটিক্যালি বলেছি, যে দ্য পাওয়ার ফ্যাক্টর, আমি পড়েছি না পড়াইনি বলো? প্র্যাকটিক্যালি সবসময় বলেছিলাম তো যে ইন্ডাস্ট্রিতে
একটা লোডকে ভ্যারিয়েশনের জন্য পাওয়ার ফ্যাক্টর সবসময় একটা ইউনিটি দরকার হয়, কিন্তু সেটাকে এখন ইউনিটি করার জন্য অনেক পদক্ষেপ নিতে হয়, কিন্তু ইউনিটি হয় না। কি হয় বলো? একটা পাওয়ার ফ্যাক্টর ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে কি হয়? ল্যাগিং, লিডিং, ইউনিটি নাকি এনি অফ? ল্যাগিং হবে। রাইট অ্যান্সার ল্যাগিং। এবারে কেন হয়? কেন হয় অ্যান্সার? আচ্ছা, why power factor of industrial load in lagging? দেখো এটা কিন্তু বিরাট বড় একটা বিরাট ইন্টারভিউ কোশ্চেন, শুনে রাখো। অ্যাকচুয়ালি এক কথায় বলে রাখি তোমাদেরকে, পরবর্তীকালে 6 সেমিস্টারে ওঠার আগে আমি তোমাদের ইন্টারভিউ যখন নেবো তখন এগুলো কোশ্চেন নেবো। পাওয়ার ফ্যাক্টর একটা ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে ল্যাগিং হয় এই জন্যই স্যার, যে প্রিডমিনেন্টলি ফ্রিকোয়েন্সি, কি বললাম, প্রিডমিনেন্টলি ফ্রিকোয়েন্সি একটা ইন্ডাকটিভ লোডে চলে। সেই ইন্ডাকটিভ ইকুইপমেন্টের জন্য ইন্ডাকশন মোটর, ট্রান্সফর্মার বা এনি কাইন্ড অফ ডিভাইস কি হয়, সম্পূর্ণ পাওয়ার ফ্যাক্টরটা একটা রিঅ্যাক্টিভ পাওয়ার ক্রিয়েট করলে ম্যাগনেটিক ফিল্ডটা অপারেটিং করা একটা ইন্ডাকশন টাইপ অফ কারেন্ট ওয়েভের মতো। আর সেই ভোল্টেজ ওয়েভ ফর্মটা সম্পূর্ণ ল্যাগিং করার জন্যই আমাদের পাওয়ার ফ্যাক্টর ইন্ডাস্ট্রির পারপাসের ক্ষেত্রে ল্যাগিং হয়। ঠিক আছে, মাথায় রাখো। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রেগুলেশন অফ দ্য কনসিডার বেসড, বলো কত পার্সেন্ট? হুইচ অফ দ্য ফলোইং রেগুলেশন ইজ কনসিডার বেসড? এই কিছুক্ষণ আগে তোমাকে ভোল্টেজ রেগুলেশন পড়ালাম, তুমি যদি ভোল্টেজ রেগুলেশন ভালো করে বুঝে থাকো, আমরা চাবো কি বলো তোমাকে, আমি ভোল্টেজ রেগুলেশনটা আমি চাইবো যত কম হবে আমার তত ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বেটার। ইয়েস অর নো? কেন স্যার? ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ লসটা, হ্যাঁ একদমই তাই, ভোল্টেজ মানে রেগুলেশন দ্যাটস মিন ভোল্টেজ ড্রপ। ইয়েস অর নো? তাহলে ভোল্টেজ ড্রপটা যত কম হবে তাহলে আমরা সম্পূর্ণ কি পাবো স্যার? আই স্কোয়ার আর লস নাম শুনেছি স্যার, এই আই স্কোয়ার আর লস মানে আই স্কোয়ার আর লসটাকে কমাতে পারবো। আই স্কোয়ার লসটা কমাতে পারলে মানে আমরা এফিসিয়েন্সি বেটার পাবো। তাহলে এফিসিয়েন্সি বেটার পেতে গেলে আমার যত লস কম হবে ততই তো আমার বেটার রে ভাই। ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? রাইট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি স্যার, আমার চোখ কান বুঝে দেখতে পাচ্ছি 2% রাইট অ্যান্সার। এই রকম করে এক্সপ্লেনেশন দিতে হবে। বুঝেছো সবাই ক্লিয়ারলি কি বললাম? ওকে নেক্সট, নেক্সট কোশ্চেনটা আরো ইজি, এটা আমি বলবো না। স্ট্যাটিক ক্যাপাসিটার রেটেড টার্ম, বলো পড়ার সময় পড়িয়েছিলাম। স্ট্যাটিক ক্যাপাসিটার আর রেটেড ইন টার্ম অফ, কি অ্যান্সার বলছো? why we have to kVA? kVAR এ অপশন, এটা কার ইউনিট? এটা কার ইউনিট? রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। তারপরে কার ইউনিট? অ্যাক্টিভ পাওয়ার। শুধু পাওয়ারের, এটা অ্যাক্টিভ পাওয়ার না। এটা কার? এটা কি অ্যাপারেন্ট। এটা কার? এনার্জি। তো সিমিলারলি অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বলেছে। তোমাকে জিজ্ঞেস করে স্ট্যাটিক ক্যাপাসিটার, আরে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভমেন্ট করতে গেলে আমার স্ট্যাটিক কন্ডেন্সার দরকার হতো, সেটা সম্পূর্ণ পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য। কিন্তু আমি তোমাকে বলতে চাইছি যে এমন সময় ফোন করে মাথা গরম হয়ে যায়। তো সিমিলারলি আমি তোমাকে বলতে চাইছি যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারটা কেন বলছি, কারণ অ্যালং টু দ্য লাইনে একটা দেয়ার রেটেড ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিকে প্যারালেলি আমরা বলতে পারি একটা ফিজিক্যাল কন্ডিশনটাকে ফলো করে এবং স্ট্যাটিক ক্যাপাসিটার দিয়ে পাওয়ার সিস্টেমটাকে একটা রেটেড প্র্যাকটিক্যালি রিজনের মধ্যে ফলো করে, মানে ফ্লো রাখে। আমি অ্যাপারেন্ট পাওয়ারকে পেতে গেলে আমাকে এক কথা বলো, এই যে অ্যাপারেন্ট পাওয়ারকে পেতে গেলে আমি অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার মিলিয়ে তবে তো পেয়েছিলাম, হ্যাঁ কি না? তাহলে আমি এই রিঅ্যাক্টিভ পাওয়ার যদি না থাকে আমার তাহলে অ্যাপারেন্ট পাওয়ার তৈরি হতো? না। তো স্ট্যাটিক ক্যাপাসিটারটা হচ্ছে এটাই যে আমার টোটাল একটা
ফিজিক্যাল ক্যাপাসিটার বা ফিজিক্যাল ক্যাপাসিট্যান্স যদি কোনো একটা স্ট্যাটিক মানে ক্যাপাসিটার হিসেবে কাজ করে পাওয়ার সিস্টেমে, সেখানে একটা রেটেড অফ ফলোইং প্র্যাকটিক্যাল রিজন দরকার। কিসের জন্য? কারণটা হচ্ছে দেয়ার তার ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সিকে মেনটেন করার জন্য। তো সিমিলারলি রাইট অ্যান্সার হবে কেভিএ। ফার্স্ট ইউনিট আমাদের কাছে কমপ্লিট। নাও সেকেন্ড ইউনিট। সেকেন্ড ইউনিটে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশনের প্যারামিটারে পারফরমেন্স, এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন হয়। ঠিক আছে, চলো এখানে কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলো, Ferranti effect occurs in transmission line due to presence of, বলো কি হবে? একটা আমাকে একটা কথা বলো, ফ্যারান্টি এফেক্ট কাকে বলে বলেছিলাম? স্যার ফ্যারান্টি এফেক্ট বলেছিলেন যে ভিআর একটা ভিএস ছিল, যদি ভিএস এর তুলনায় ভিআরটা বেশি হয় সেটাকে আমরা ফ্যারান্টি এফেক্ট বলেছিলাম। ইয়েস অর নো? হ্যাঁ কি না? আমরা সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হলে সেটাকে এফেক্টটাকে আমরা ফ্যারান্টি এফেক্ট বলে থাকি। তো এখানে ফ্যারান্টি এফেক্ট অকাশটা লং ট্রান্সফরমারের ক্ষেত্রে ডিউ টু কোনটার জন্য হয়? এক হচ্ছে রেজিস্ট্যান্স, দুই হচ্ছে ইন্ডাকট্যান্স, তিন হচ্ছে ক্যাপাসিট্যান্স, নাকি সম্পূর্ণ ভোল্টেজ ট্রান্সফরমারের জন্য? বলো। পড়ার সময় বলছিলাম একদমই রাইট, অনলি ফর দ্য ক্যাপাসিট্যান্সের জন্য। কারণ কি? কারণটা হচ্ছে চার্জিং কারেন্ট। কারণটা হচ্ছে চার্জিং কারেন্ট। এই চার্জিং কারেন্ট মানে অ্যাকচুয়ালি ট্রান্সফরমারের ডিউ টু প্রেজেন্স অফ দ্য লাইন ক্যাপাসিটরের জন্য একটা চার্জিং কারেন্ট ফ্লো করে। আর সেই চার্জিং কারেন্টটা ওই ক্যাপাসিটর অ্যাক্রোসে যাওয়ার জন্য চার্জ ক্রিয়েট করে সেটাকে ডিসচার্জ করার জন্য সেটা এফিসিয়েন্সিটাকে কমিয়ে দেয়, সেজন্য এফেক্টটা করা হয় ফেরেন্ট এফেক্ট নামে। ঠিক আছে, এক্সপ্লেনেশন, এগুলো সব এক্সপ্লেনেশন বলছি মুখে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য দেখো, ফর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটর ব্যাংক শুড কানেক্ট ইন লাইন। বলো, আমরা স্টারে করব নাকি ডেল্টায় করব নাকি জিগজ্যাগ করব নাকি নামাজ দেবো, কোনটা? কেন ডেল্টায়? ওয়াই? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটরের জন্য কেন করব? কেন স্টারে, তুমি কেন ডেল্টায় বলছো বলো? একজন বলছে স্টার, একজন বলছে ডেল্টা, কোনটা? কেন করবে বেরে? রিজন, রাইট রিজন বলতে হবে আমাকে। আমি লাইন কারেন্ট ফেজ কারেন্টের উপর বিশ্বাসী, আমি ওই সব কথা বিশ্বাসী না। ঠিক আছে, তো রিজন বলতে হবে। আচ্ছা আমার একটা কথা বলো, স্টারের ক্ষেত্রে কি পড়েছিলে? লাইন কারেন্ট সমান সমান ফেজ কারেন্ট না? হ্যাঁ কি না? পরিচিত? তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান থাকে স্টারের ক্ষেত্রে, আর ডেল্টার ক্ষেত্রে তার উল্টো ভোল্টেজ হয়। তাহলে লাইন ভোল্টেজ সমান সমান ফেজ ভোল্টেজ হয়, রাইট? ফেজ ভোল্টেজ হয়। তাহলে আমাকে একটা কথা বলো যে এই ফর দ্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ক্যাপাসিটর ব্যাংক শুড বি কানেক্টেড লাইন। স্টারের ক্ষেত্রে কি হবে, ডেল্টার ক্ষেত্রে কি হবে? আমরা অ্যাকচুয়ালি এটাকে ডেল্টা কনভার্সন করব। মিডিয়াম ট্রান্সফর লাইন ক্ষেত্রে, যদি তোমাকে লং ট্রান্সফর লাইন ক্ষেত্রে বলে থাকে সেটাও কিন্তু ডেল্টায় করি। স্টারে করতে গেলে নিউট্রাল পয়েন্ট করতে হবে আমাকে। নিউট্রাল পয়েন্ট করলে যখন আমার সম্পূর্ণ লাইন কারেন্টটা ফেজ কারেন্টের রেসপেক্ট হয়, কিন্তু ভোল্টেজ সম্পূর্ণ কি হয়, লাইন ভোল্টেজ সমান সমান √3 ভাগ হয়ে যায়। তাহলে আমরা হাই রিয়াক্টিভ পাওয়ারটা সম্পূর্ণ ডেল্টায় কনভার্সন করি, এই জন্য ক্যাপাসিটর যে কানেক্ট করা থাকে ফুল টাইম লাইন টু লাইন ভোল্টেজটা একটা নেগলিজিবল করার জন্য। তো আমরা এটা মেনলি ডেল্টায় কানেকশন করবো, স্টারে করি না। স্টারে করলে রিজনটা কি হতো, স্টারে করলে আমরা সম্পূর্ণ যে ভোল্টেজ ট্রেন রিভিশনটা, অর্থাৎ যে √3 দিয়ে ভাগ হচ্ছিল ভোল্টেজ লাইনটা, সেটা সেফটি পেতাম না। অর্থাৎ হাই ভোল্টেজের ক্ষেত্রে গ্রাউন্ড ফল্ট হলে আমরা সম্পূর্ণ কে মোর এফেক্টিভ হয়ে যায়। তো সেই জন্য আমরা ডেল্টাকে চুজ করি, এটা একটু মাথায় রাখো। ইন্টারভিউ ভালো কোশ্চেন। জিগজ্যাগ তো পসিবল না, বুঝলে? যে স্টার বলেছিল রাইট অ্যান্সার নয় স্টার। যদি বইয়েতে ভুল দিয়ে থাকে সেটা বই ভুল, কারণ ডেল্টা অবশ্যই হতে হবে। ডেল্টা হওয়ার কারণটাও তোমাদের রিজন বললাম, যে একটা লো মিডিয়াম এবং হাই রেটিং অফ ভোল্টেজের ক্ষেত্রে ডেল্টা কানেকশনটা করার কারণটা হচ্ছে যে রাইট মোস্ট অফ দ্য কমনলি চয়েস করা হয় পাওয়ারের ফ্যাক্টরটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য ক্যাপাসিটরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো, the surge impedance of 50 mils long transmission line is 100 ohm for 25 mils length it will be। বলো কি হবে এটা?
ভালো করে দেখে বলো, ডাটা সব রয়েছে। বলছে একটা সার্চ ইম্পিডেন্স, ঠিক আছে? সার্চ ইম্পিডেন্সের ফর্মুলা কি বলেছিলাম বলো তো? জেড এস ইকুয়াল টু রুট ওভার এল বাই সি বলেছিলাম। আরে হ্যাঁ কি না বলেছিলাম তো? তাহলে আমাকে সার্চ ইম্পিডেন্স প্রপার্টিটা ট্রান্সমিশন লাইনে 50 লং ট্রান্সমিশন লাইন হয়েছে, সেখানে ওহম হচ্ছে তোমার 100 ওহম, ঠিক আছে? 25 মাইলসের ক্ষেত্রে লেন্থ কত হবে? এটা কোনো চেঞ্জ হয়? এখানে সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করে সার্চ ইম্পিডেন্স? ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, ইয়েস অর নো? আরে হ্যাঁ কি না? তাহলে ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্সের উপর, আরে ভাই আগান আর ইয়ার, টং 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 করে বাজিয়ে যায়। লং ট্রান্সমিশন লাইনে, এই সরি এদিকে আসো, সার্চ ইম্পিডেন্সের ক্ষেত্রে এল এন্ড সি, ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করছে সার্চ ইম্পিডেন্সে। এখানে কি লেন্থ ডিপেন্ড করছে কোনো? বলো আমাকে, লেন্থ ডিপেন্ড করছে? তাহলে লেন্থ ডিপেন্ড করছে না মানে এটা সম্পূর্ণ কি হবে? 100 ওহমই হবে, ইয়েস অর নো? সব বুঝতে পারছো? এখানে এক্সপ্লেনেশন কি লিখবে? এক্সপ্লেনেশন লিখবে এই ফর্মুলাটা, ফর্মুলা লেখার পর লিখবে সার্চ ইম্পিডেন্স ইট ইজ নট ডিপেন্ড আপন দ্য লেন্থ, ইট ইজ দ্য ডিপেন্ড আপন অন দ্য ক্যাপাসিট্যান্স ইন্ডাকট্যান্স। সো বিকজ 25 miles length is become not change the similarly length, similarly কি হবে? ভ্যালু অফ রেজিস্ট্যান্স দ্য ট্রান্সফার লাইন। আমার কথা বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে? অ্যাপস থেকে অল ওকে না? অ্যাপস থেকে অল ওকে? একদম পারফেক্ট, পারফেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন চলো। Synchronous motor acts as a condenser when it operates at, বলো, পড়িয়েছি? ওভার এক্সাইটেড কন্ডিশনের জন্য আমরা ইউজ করি, যেখানে আমার সম্পূর্ণ উইথ মেকানিক্যাল লোড হবে না উইদাউট মেকানিক্যাল লোড হবে? বলো। কারণটা হচ্ছে দেখো, আন্ডার এক্সাইটেড কোনোদিনও হয় না, ওভার এক্সাইটেড হয় বলে সিনক্রোনাস মোটর দিয়ে আমরা কি করি? পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভমেন্ট করি, তার জন্য ওভার এক্সাইট করতে হয়, ইয়েস? তো সিমিলারলি মাথা রাখবে এখানে উইদাউট মেকানিক্যাল লোডের ক্ষেত্রে ইজ দ্য রাইট অ্যান্সার, একদমই ঠিক। এই দেখো, এই কোশ্চেনটা বলেছিলাম বারবার যে স্কিন এফেক্ট দেখবে, স্কিন এফেক্ট দেখবে, দিয়েছে না? এই দেখো, স্কিন এফেক্ট ইজ দ্যাট স্ট্যান্ডার্ড কন্ডাক্টর এন্ড সলিড কন্ডাক্টর, পড়ানোর সময় বারবার বলছি যে সলিড কন্ডাক্টরে বেশি হয়। The skin effect is dash for standard conductor that the solid conductor. আমি পড়াতে পড়াতে অনেকবার বলেছি যে আমার এখানে বেশি হবে না কম হবে না, লেস না মোর নাকি মিডিয়াম? অবভিয়াসলি কম হবে। একটা আমি পড়িয়েছিলাম সলিড কন্ডাক্টর মানে কি? এই পুরো পাত্রা না? স্ট্যান্ডার্ড কন্ডাক্টর মানে কি? এই ছোট ছোট কন্ডাক্টর নিয়ে 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 তৈরি হচ্ছে একটা কন্ডাক্টর সাইড, ইয়েস অর নো? তাই তো? তাহলে আমি সম্পূর্ণ অবশ্যই কম হবে একটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর তুলনায়। সলিড কন্ডাক্টরের সারফেসে কি হবে? সারফেস স্কিন এফেক্টটা বেশি হবে, কারণ কি এর যে লেয়ার থাকে না, এই যে সম্পূর্ণ কন্ডাক্টর, যে স্ট্যান্ডার্ড কন্ডাক্টর গুলো আছে, এর তো একটা লেয়ার থাকবে, একটা লেয়ার, এরপর আবার একটা লেয়ার থাকবে। তাহলে এর যে স্কিন এফেক্টটা হবে, তাহলে নিশ্চয়ই এর তুলনায় এটা বেশি হবে না কম হবে? এটার তুলনায় এটা বেশি, মাথা রাখবে এটা। অবশ্যই ওই জন্য বলেছে যে স্কিন এফেক্ট ফর দ্য স্ট্যান্ডার্ড কন্ডাক্টর দ্যাট ইজ দ্য সলিড কন্ডাক্টর ভেরি লেস হয়, ঠিক আছে? কারণ কি স্ট্যান্ডার্ড কন্ডাক্টর সলিড কন্ডাক্টরের তুলনায় অবভিয়াসলি কম। ওকে, ছবিগুলো আমাদের পরীক্ষা কথা। নেক্সট কোশ্চেন বলো। বাই ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সিস্টেম, দ্য কিলোওয়াট ডেলিভারিং বাই দ্য জেনারেটিং স্টেশন ইজ, বলো এই কোশ্চেনটা। By improving the power factor of a transmission line, by improving the power factor of the system, the kilowatt delivered by the generating station are decreases, increases, not change, increase and decrease. Which of right answer? ভালো করে ভেবে চিন্তে বলবো। দেখো, পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে, পাওয়ার ফ্যাক্টরটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর করলে ভাই এফিসিয়েন্সি বাড়বে, তো তাহলে কিলো ওয়াট ডেলিভারটা তো সম্পূর্ণ ইনক্রিজ হবে।
হ্যাঁ কি না? এত বেসিক্স কোশ্চেন বলতে পারছো না? একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করলে ইনক্রিজ অফ কিলোওয়াটটা জেনারেশনে বেড়ে যায় ডেলিভারির ক্ষেত্রে, লস কমে যাচ্ছে না, অ্যাপারেন্ট পাওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। বাকিরা সব চুপচাপ আছো, একজন দুজনই অ্যান্সার দিচ্ছ। হ্যাঁ, কিছু বলার নেই আমার। ইন দ্য শর্ট ট্রান্সফার লাইন এফেক্ট ড্যাশ অফ নেগলিজিবল। রিপিট কোশ্চেন। দেখেছো কতবার রিপিট হয় কোশ্চেন গুলো? তুমি 70 থেকে 80 খানা কোশ্চেন বা 85 খানা কোশ্চেন করলে 20 খানা কোশ্চেন কমন পাবে না, এটা কিন্তু হয়? অবশ্যই কমন পাবে। এই নেক্সট কোশ্চেন, দ্য স্মলার the smaller the lagging reactive power drawn by the circuit, the dash is the power factor. কিছুক্ষণ আগেই করে আসলে, কিছুক্ষণ আগেই করে আসলে দেখো, একটা স্মলার ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে অলওয়েজ সার্কিট পাওয়ার ফ্যাক্টরটা সম্পূর্ণ বেশি থাকে, সবসময় বেশি। গেটার অবশ্যই হতে হবে, কারণ কি রিঅ্যাক্টিভ পাওয়ারটা ল্যাগিং প্রপার্টির ক্ষেত্রে স্মল হলে আমার কি হবে, এটা যদি কম হয়ে যায় অ্যাক্টিভ পাওয়ার আমার সম্পূর্ণ কি হবে। ধরো সাপোজ আমি তোমাকে দেখাচ্ছি, দেখো অ্যাক্টিভ পাওয়ার বেশি, রিঅ্যাক্টিভ পাওয়ার কম, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারটা কি হচ্ছে, বেশি হবে না কম হবে, অ্যাজ কম্পেয়ার টু এইটা একটা লেন্থের ক্ষেত্রে, আর এই দিক থেকে একটা দেখো। এবারে দেখে বলো দুটোর মধ্যে কম্পারিজন দেখো। অবভিয়াসলি যেটা বেশি আছে তার ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা বেশি তো, আরে হ্যাঁ কি না? প্র্যাকটিক্যাল দেখ, বল রে, বুঝতে পারলে না কজন? দেখো আবার বলছি, আমি বললাম যদি এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা এইটুকুন দেখতে পাচ্ছ স্মলার, এর তুলনায় যদি আমি বাড়িয়ে দিই তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমার সম্পূর্ণ বাড়বে কি বাড়বে না? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ দেখতে পাচ্ছ না? হ্যাঁ কি না? তো সেটাই তো বলেছে, যদি একটা রিঅ্যাক্টিভ পাওয়ারে ড্র করি সার্কিটকে, সেখানে যদি স্মল করি তার পাওয়ার ফ্যাক্টরটা সম্পূর্ণ কি হবে, সম্পূর্ণ যদি এটা যদি ছোট করি যদি একটু বাড়াই তাহলে আমার পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেলটা বাড়বে, যদি গ্রেটার দেন করি গ্রেটার দেন হবে বা গ্রেটার হবে। এই কোশ্চেনটা বলো, পড়ি পড়ি আমি ব্যথা হয়ে গেছে মুখ। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পাওয়ার ফ্যাক্টর ক্যান বি, অবভিয়াসলি ওয়ান। আমরা সবসময় পাওয়ার ফ্যাক্টরটা কি রাখতে চাই, ইউনিটি রাখতে চাই। একদম, একদম রাইট, ইউনিটি রাখতে চাই। ঠিক আছে, এখন কি করে এক্সপ্লেনেশন দেবে, লিখবে পাওয়ার ফ্যাক্টর অফ আ ইউনিটি ইজ দ্য আইডিয়াল স্টেট অফ দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, it is means 100% of a electrical energy supply of the circuit doing the work used to the energy। এক কথায় বলতে হবে, লেখা রয়েছে যদি তো পড়বে ওখান থেকে। ঠিক আছে, সেন্টেন্স নিয়ে মতো তৈরি করবে। if the length if the length of the line increases the capacitance কি হবে বলো, ফর্মুলা। if the length of line increases capacitance কি হবে, কি হবে? এটা তো ফর্মুলাতে ইনক্রিজ করবে। কেন হবে? কারণ কি আমরা লেন্থ বাড়লে ক্যাপাসিট্যান্স পরিমাণটা ইনক্রিজ হয়। হ্যাঁ কি না? আমরা পড়েছি সবাই। এক্সপ্লেনেশন ওরকম করে লিখবে। এই কোশ্চেনটা সবথেকে ফেভারিট কোশ্চেন তোমাদের কাছে, আমি পড়িয়েছি যে এসি আর ডিসি একটা কন্ডাক্টরের ক্ষেত্রে কি হতে পারে বলো। হ্যাঁ, the DC resistance of a line conductor is dash, then it is the AC resistance। লেস কেন বলছো? সবথেকে ইজি কোশ্চেন। আর ইজুগাল টু, আর ইজুগাল টু কি পড়েছি স্যার, রো ইন্টু এল বাই এ। ইয়েস অর নো? তাহলে স্যার এখানে, তাহলে এক্ষেত্রে থেকে আমার ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, এসি ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি থাকে। তো ডিসি রেজিস্ট্যান্স কন্ডাক্টরের ক্ষেত্রে ভেরি লেস হবে এসির তুলনায়, কারণ কি এই যে স্কিন এফেক্টটা প্রক্সিমিটিটা অনেক সময় কম হয়, ব্যাস লেস। নেক্সট কোশ্চেন, ইফ দ্য লেন্থ, হ্যাঁ কোনটা, এইটার এইটার এক্সপ্লেনেশনটা কি লিখছো বলো? হুম,
হবে। মানে তুমি বলতে চাইছো যে অল্টারনেটিং কারেন্ট ডাজ নট ফলো থ্রু দ্য এনি কনস্ট্রাকশন এরিয়া ফর দ্য ওয়্যার, সো আউটার বডির ক্ষেত্রে কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করে বলে সেই জন্য তুমি লেস বলছো, এই কারণটা বলছো। হ্যাঁ, যে আমরা একদমই এইটা এই দিয়ে একটা ডিসি কন্ডাক্টর ধরি, ডিসি কন্ডাক্টরের ক্ষেত্রে সারফেস বরাবর তো কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করবে না, সব জায়গায় কারেন্ট সমানভাবে ফ্লো করবে। যদি এটাকে এসি কন্ডাক্টর ধরি তাহলে এর কন্ডাক্টরের সারফেস বরাবর সম্পূর্ণ কি হবে, এই সারফেস বরাবর কন্ডাক্টরে কারেন্ট ফ্লো করবে, এই রিজনটা বলছো তো। হ্যাঁ হবে, অবশ্যই অবশ্যই হবে, কেন হবে না। এই দুটো ছবি আঁকবে, কারেন্ট ডাইরেকশন দেখাবে, সারফেস বরাবর দেখিয়ে দেবে, হয়ে গেল। তোমরা জানো, পড়েছো, পড়িয়েছি এগুলো জিনিস, তোমরা অবশ্যই লিখতে পারবে, কিন্তু স্টেপটা বুঝতে হবে। এই রিপিট কোশ্চেন, রিপিট কোশ্চেন। লেন্থ যদি বাড়ে ইনক্রিজ হয় তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে, এই তো কিছুক্ষণ আগে করলে, এই যে কোশ্চেনটা 18, 19, 20 সব কোশ্চেন স্বাভাবিক। নেক্সট কোশ্চেন চলো, জাস্ট হোল্ড অন, একটা কল আসছে। হ্যালো, হ্যালো, কে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কে বলছো। আচ্ছা আচ্ছা, আমি এখন লাইভ ক্লাস নিচ্ছি তোমাদের শর্ট কোশ্চেনে, আমি কোশ্চেনটা নিয়ে তোমার কল ব্যাক করছি, এই নাম্বারে কল করছি, ক্লাস নিচ্ছে। নেক্সট কোশ্চেন চলো। এই দেখো আবার কোশ্চেনটা রিপিট হয়েছে নাকি, দ্য ক্যাপাসিটি, না এটা রিপিট না, বলো এই কোশ্চেনটা। দ্য ক্যাপাসিট্যান্স অফ আ ট্রান্সমিশন লাইন ইজ দ্যাট এলিমেন্ট। এটা সবথেকে বোকা মতন কোশ্চেন। অবভিয়াসলি আমরা প্যারালালে ক্যাপাসিটরটাকে ইউজ করি, কেন, রিজন কি, এক্সপ্লেনেশন কি দেবে। কারণ কি ক্যাপাসিটর অফ দ্য সিঙ্গেল ফেজ লাইন কন্ডাক্টর ইজ ইউজ ইন দ্য প্যারালাল, কি হয় ভোল্টেজটা সব জায়গায় সমান থাকে, ঠিক আছে, সেই জন্য আমার কি হয় অলরেডি ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য, ঠিক আছে, এবং সেদিক থেকে আমরা প্যারালালে কানেকশন করে থাকি, সিম্পল জিনিস। এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, রিপিট কোশ্চেন তো নাকি, শর্ট ট্রান্সফারের ক্ষেত্রে নেগেটিভ কোনটা করি, ক্যাপাসিট্যান্স, কিছুক্ষণ আগে করে আসলে না। এই কোশ্চেনটা রিপিট নয়, এই কোশ্চেনটা বলো, 15 নম্বর কোশ্চেনটা জলদি বলো, তোমাদের 7টা থেকে স্যার ক্লাস। In a power transfer line, sag depend upon conductor material, span of the transmission, নাকি টেনশন অফ দ্য কন্ডাক্টর, নাকি অল অফ দি অ্যাবোভ, রাইট ক্যান্সার। কেন, স্যাগের ফর্মুলাকে মনে রাখো, ফর্মুলা পড়েছিলাম, ওমেগা এল স্কোয়ার, ওমেগা এল স্কোয়ার 80, রাইট। ওমেগা মানে কি, ওমেগা মানে ওয়েট অফ দ্য কন্ডাক্টর, ডব্লিউ, তাহলে এটা কন্ডাক্টর মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে। লেন্থ মানে কি, স্প্যান অফ দ্য কন্ডাক্টর। টি মানে কি, টেনশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে অল অফ দি রাইট অ্যান্সার, বুঝে গেল। এই দেখো তোমাদের কাছে বারবার বলেছিলাম যে এসিএস আর কন্ডাক্টর তোমাকে কিন্তু কোশ্চেন দেবে, 21 সালে এসেছে। বলো, বলছে এসিএস আর কন্ডাক্টর, আমার একটা কথা বলো, এসিএস আর কন্ডাক্টরের ফুল ফর্ম বলো, তাহলে অ্যান্সার চলে আসবে। এসিএস আর কন্ডাক্টরের ফুল ফর্ম বলো, তাহলে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্স কন্ডাক্টর, তাহলে অল কন্ডাক্টর মেড অফ অ্যালুমিনিয়াম, নো স্যার। ইনার কন্ডাক্টর মেড অফ অ্যালুমিনিয়াম, নো স্যার। আউটার কন্ডাক্টর মেড অফ অ্যালুমিনিয়াম, নাকি আউটার কন্ডাক্টর মেড অফ স্টিল, বলো দেখি কে বলে। ইয়েস, রাইট অ্যান্সার, একদমই তাই। কারণ কি কি পড়িয়েছিলাম, এই ভিতরের অংশের যে কন্ডাক্টরটা থাকে, দিস ইজ দ্য স্টিল, ইয়েস অর নো। আরে হ্যাঁ কি না রে, স্টিল তো। আর এই রেড কালারের পার্স, তার পাশে মানে তাকে স্ক্র্যাচ করা হয়, মানে পুরো লেয়ার দিয়ে সম্পূর্ণ ব্রাঞ্চ করা হয়, যেটাকে আমার সেই কন্ডাক্টরটাকে দিই অ্যালুমিনিয়াম, তাই তো।
তাহলে আউট অফ কন্ডাক্টর অফ দ্য মেড অফ, এই যে আউটার মেড অফ কি করা ছিল কন্ডাক্টরটা, অ্যালুমিনিয়াম করা ছিল। ঠিক আছে, দেখেছো তো সব আছে কোশ্চেন। অতএব একটু শুনো, পড়াশোনাটাকে ভালো লেভেলে নিয়ে যাও, এটা সবে শুরু। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সোর্স হিট জেনারেটিং দ্য কেবিল, বলো এটা, এটা তো সবাই দেখা দেখা মাত্র উত্তর দিতে পারবে। এটাও অল অফ দেওয়া, কারণ কি, একদম, কারণ কি ডাইলেকট্রিক স্ট্রেন্থ অফ কেবিল ইনসুলেশন মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। দেখো শীত অফ লসের উপর ডিপেন্ড করে, হিট হয়, আর কন্ডাক্টর লসের রয়েছে, তাহলে অল অফ দেওয়া হবে না। আন্ডারগ্রাউন্ড কেবিল পড়িছি না পড়াইনি বলো, সেই মুভির নাম সিম্বাস, মনে আছে? হ্যাঁ, সিম্বাস মুভিকে মনে রাখো, তাহলে সম্পূর্ণ করতে পারবে। কারণ কি, সিম হচ্ছে কন্ডাক্টর, শীত অফ মেটালিক শীট, আর্মানিং বেডিং সব পড়েছি, সার্ভেরিং, তো সিমিলারলি অল অফ দেওয়া। 18 দাগের কোশ্চেন, দ্য মেটেরিয়াল কমনলি ইউজ শীত অফ আন্ডারগ্রাউন্ড কেবল ইজ, বলো, এটা বলবো না আমি, এটা তো সবাই জানো, অবভিয়াসলি লিডার। ঠিক আছে, পড়িয়েছি, এগুলো সব এক লাইনের কোশ্চেন। ঠিক আছে, শর্ট ট্রান্সফার লাইনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট সার্কিট কনস্ট্যান্ট অফ কি হয় বলো, এটা আমি বলবো না। সার্কিট ডায়াগ্রাম কিরকম ছিল, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, একদম, তাহলে কোনো ক্যাপাসিটর ছিল কি এখানে, তাহলে এখানে ভিএস এক্সপ্লেনেশন এরকম করে ছবি এঁকে দিতে পারো, কোনো চাপ নেই, তুমি কি বুঝেছো তার উপর নাম্বার দেবে এক্সামিনার। ঠিক আছে, এরকম করে ছবি এঁকে দেবে, ছবি আঁকার পর লিখে দেবে যে ইট ইজ দ্য কানেক্টেড বিটুইন সিরিজ কানেকশন রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাক্ট্যান্স, ব্যাস কাহিনী খতম। টেকনিক জানতে হবে, ঠিক আছে, টেকনিক। নেক্সট হচ্ছে দ্য শর্ট ওভারহেড ট্রান্সমিশন লাইন আপ টু, কি হবে, যে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আপ টু 80 কিলোমিটারের মধ্যে হয়, মেবি নেগলিজেবল কি থাকে, এটা আবার বলতে হবে। অবভিয়াসলি রাইট অ্যান্সার। এমনিতেই আমাদের শর্ট ট্রান্সমিশনের কোনো ক্যাপাসিট্যান্স থাকেই নাই, তাই তো, এটাই পড়েছি তো। তাহলে সিরিজ মানে যেটা আমরা সিরিজে ক্যাপাসিটর থাকে সেটাকে আমরা কি বলি, সেলফ ক্যাপাসিট্যান্স। এইটাকে যদি প্যারালালে কানেক্ট করি সেটাকে শান্ট ক্যাপাসিট্যান্স বলি, তো দুটোই আমার হবে না। 21 কোশ্চেন, বলো, সার্কিট ইজ ডিসকানেক্টেড বাই আইসোলেট হোয়েন, কখন করি, এইটা তো বোকার মতন কোশ্চেন। হ্যাঁ, বাকিরা সার্কিট, হ্যাঁ বলো, সার্কিট ইজ ডিসকানেক্টেড বাই আইসোলেট হোয়েন, সি নম্বরটা, যখন কারেন্ট কোনো ফলো করে না তখনই সম্পূর্ণ আমরা কি করি, এটাকে বন্ধ করতে পারি, ডিসকানেক্ট করতে পারি, অর্থাৎ অফ লোড কন্ডিশনে ডিভাইসকে সম্পূর্ণ আইসোলেট করতে পারি, এটা আমরা সবাই করেছি। ঠিক আছে, তুমি কিন্তু এক্সপ্লেনেশন সবই জানো, কিন্তু নিজেকে এক্সপ্লেন করতে হবে। এনিওয়ে, নেক্সট 3 নম্বর চ্যাপ্টার, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সফার লাইন। চলো ফার্স্ট কোশ্চেন, the conductor of extra high voltage is selected based on, এটা আমি বলবো না, আমি পড়িয়েছিলাম যে তুমি হ্যাঁ বলো 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 বলো। আচ্ছা আমরা বলো তো, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সফার লাইনকে সিলেক্ট করি যখন, করোনা লসটা বা রেডিও ইন্টারফেস ক্যাপাসিটি কি এটাকে নেগলিজেবল করি না আমরা, আমার কি এটা দরকার সিলেক্ট করার সময়, দরকার নয়, কেটে দাও। আচ্ছা আমরা নান অফ দি অপশনটা হবেই না, কারণ কি একটা অপশন বাদ চলে গেছে। লাইন ভোল্টেজটা পসিবল কিন্তু দেখি এক্সট্রা হাই ভোল্টেজের ক্ষেত্রে না, তাহলে আমরা ক্যারেনের ক্যাপাসিটি পরিমাণটা কত আছে সেটা দেখি, কারণ কি একটা ইলেকট্রিক্যাল তার মানে বেসিক্যালি আমরা দেখি একটা প্রাইমারি সিলেকশনের জন্য বেসড অন দ্য কারেন্ট ক্যাপাসিটি কতটুকু আমার ফ্লো করবে এক্সট্রা হাই ভোল্টেজ। ঠিক আছে, এটাও বলতে হবে নাকি অ্যান্সার, তোমরা বলো, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন মিনস কি, কত ভোল্টেজ লেভেল, হ্যাঁ 400 700 কেভি,
মাথায় আছে তাহলে? ছকটা মনে আছে তো? এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন মিনস হাউ মেনি ভোল্টেজ? এখন মাথা রাখবে যে 400 থেকে 750 ভোল্টের মধ্যে হয়, কিন্তু পরীক্ষার খাতায় দিয়ে দিয়েছে স্যার 300 3 কেভি থেকে 756 দিয়ে দিয়েছে। তাহলে স্যার কি এটা হবে না? মাথা রাখো, এটা স্ট্যান্ডার্ডেশন ফলো করি আমরা, এর মধ্যে যা পড়বে সেটাই অ্যান্সার রাইট। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ কি না? বুঝলে কি বললাম? রাইট। চলো 3 নম্বর কোশ্চেন, ফর দ্য ট্রান্সমিশন লাইন হাই ভোল্টেজ বেটার দেন, কোনটা হবে বলো? অবভিয়াসলি, কারণ কি এইচবি এসির থেকে বা এক্সট্রা হাই ভোল্টেজ এসির থেকে আমরা সবসময় একটা বেটার ভোল্টেজ রেগুলেশন পাই কিসে? এইচবিডিসি। কেন কি? কেন কি? এফিসিয়েন্সি বেটার হয়। কেন স্যার? ভোল্টেজ রেগুলেশন খুব কম হয়, ঠিক আছে, ভোল্টেজ ড্রপ পরিমাণটা। এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে এখানে ফ্রিকোয়েন্সি নেই, তাহলে ফ্রিকোয়েন্সি যখন নেই স্যার, 50 হার্জ যখন নেই স্যার, এই কারণের জন্য আমার স্কিন এফেক্ট, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যারান্ডি এফেক্ট সব কিছু রিডিউস, তো আমার তো বেটার হবেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ফেনোমেনাল অফ দ্য, এইটা কিরকম বিরাট বড় ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রিপল স্টার দিয়ে রাখছি, ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট। The phenomenon of the receiving of the voltage, receiving in voltage open circuit and the lightly loaded is called, এটা বলতে হবে। এখানে একটা কথা বলে দিয়েছে, এই ভোল্টেজটা রিসিভিং এন্ডের তুলনায় ওপেন সার্কিট অর লাইটলি লোড। আমি পড়ার সময় বলেছিলাম লাইটলি লোডে যদি সেন্ডিং এন্ডের তুলনায় রিসিভিং এন্ডের ভোল্টেজটা বেশি হয়, ঠিক আছে, সেই এফেক্টটাকে আমরা বলি এক কথায় ফেরান্টি এফেক্ট। ব্যাস, স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে। তখন তুমি কি লিখবে স্টেটমেন্টের জায়গায়? এখানে ভি এস কি লিখবে? ভি এস গ্রেটার দেন না ভি আর, নাকি ভি আর গ্রেটার দেন ভি এস, কোনটা? হ্যাঁ কি? এইটা রাইট? নেহা, নেহা বলো, প্রথমেরটা রাইট নাকি দ্বিতীয়টা রাইট? গুড, মাথা যেমন থাকে ফ্যারান্টি এফেক্ট। বারবার পড়াচ্ছি, এই কোশ্চেন গুলো দেখতে হবে। নাও নেক্সট কোশ্চেন, আজকে আমাদের 3 নম্বর ইউনিটের লাস্ট কোশ্চেন। বলো অ্যান্সার বলো। অ্যাবসেন্ট absence of skin effect, lower lost cost, less corona effect feature which of the transfer line system? এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না যারা রেগুলার ক্লাস পড়েছো। কেন স্যার কোশ্চেনের মধ্যে পড়বে না? কারণ কি আমরা জানি এইচবি ডিসি, ডিসি বাবা যেখানে থাকবে সেখানে ফ্রিকোয়েন্সি নেই, স্কিন এফেক্ট ছেড়েই দাও, লস কস্ট অনেক কম হয়, করোনা লস এফেক্ট তো হয় না, তাই তো? হ্যাঁ কি না? তাই তো? তাহলে আমাদের তিনটে, আচ্ছা আমাকে আমার কথা বুঝতে পারছো তোমরা? এই যে 3টে ইউনিট কমপ্লিট হলো, যারা আছো এখানে কতজন আছো আমি জানি না, একটা বলো যে এক্সপ্রেশন গুলো আমি করবো, তোমরা বুঝতে পারছো সবাই যে এক্সপ্রেশন গুলো আমরা কিভাবে লিখতে হবে আমাদেরকে? হুম, এক্সপ্রেশন গুলো বুঝতে পারছো যে কি করে লিখবো আমরা? আমি কিন্তু কোথার মধ্যে তোমাকে এক্সপ্রেশন বলে দিচ্ছি, কিন্তু এক্সপ্রেশন গুলো নিজের মতো করে লিখতে হবে। 3টে ইউনিট কমপ্লিট হয়ে গেছে, আর 2টো ইউনিট বাকি রয়েছে। তো ইউটিউব থেকে যারা সেশন গুলো দেখছো, রেগুলার ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ডিসক্রিপশনে লিংক রয়েছে, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আর অবশ্যই বলবো যারা সাজেশন পারচেজ করোনি, অবশ্যই ডিসক্রিপশনে লিংক রয়েছে, সাজেশন পারচেজ করে পড়াশোনা করো। আর এই ক্লাসের এক্সপ্লেনেশন গুলো তোমরা এই সাজেশন গ্রুপেই পাবে। ওকে, তো আর 2টো ইউনিট রয়েছে, আমি সময় সাপেক্ষে ছাড়বো তোমাদের। তোমাদের জয়ন্ত স্যারে আবার পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাস আছে কোশ্চেন সিরিজে। আমরা কোশ্চেন সিরিজটাকে মোটামুটি তাতে করে কমপ্লিট করে তারপর ম্যারাথন ক্লাসে ট্রেনিং রাখছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট ইউনিট, 4 নম্বর ইউনিট, এসি ডিস্ট্রিবিউশন সিস্টেম। ফার্স্ট কোশ্চেন, চলো এটা পড়িয়েছি আমি বলবো না, ফটাফট অ্যান্সার দেবে, এক্সপ্লেনেশন তোমরা নিজেদের তৈরি করতে পারবে। যে এক্সপ্লেনেশন, হ্যাঁ, এক্সপ্লেনেশন যেটা তৈরি করতে পারবে না, মনে হচ্ছে কঠিন লাগছে, আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কিন্তু তাদের করে কমপ্লিট করে 15-20 মিনিট অবধি সারবো, কারণ কি স্যার ওয়েট করে মেসেজ করে দিয়েছে আমাকে। ইন ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক্যাল পাওয়ার ডান, বলো কি হবে?
ইন্ডিয়ান ডিস্ট্রিবিউশন পাওয়ার, হ্যাঁ 3 ফেজ 4 ওভার ডিস্ট্রিবিউশন বলেছে না, একদমই রাইট অ্যান্সার। তাহলে এখানে কি এক্সপ্লেনেশন দেবে? পোল মাউন্টেড সাবস্টেশনের কথা মনে আছে সবার? পোল মাউন্টেড সাবস্টেশনটা, আরে হ্যাঁ কিনা রে বন্যা রে, পোল মাউন্টেড সাবস্টেশন মনে আছে? এইচ টাইপ পোল করেছিলাম, তো এইচ টাইপ পোল সাবস্টেশনটা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে। সার্চ ভোল্টেজ অরিজিনেট ইন পাওয়ার সিস্টেম ডিউ টু, কি হবে বলো? কি হবে বলো তো, এটাকে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে নাকি বলো, কি রকম কোশ্চেন? দাঁড়া দাঁড়া, সার্চ ভোল্টেজ অরিজিনেট, আচ্ছা না না ঠিকই আছে, এই কোশ্চেনে এই ওয়ার্ডটা দেখি সবাই ঘাবড়ে যাবে। সার্চ ভোল্টেজ যেটা আমার পাওয়ার সিস্টেমের নাম হয়, আর একটা তার অরিজিনাল নাম কি কি বলেছিলাম? অপর নাম। দেখো ফল কিন্তু কোনোদিন বলে ফেলোনি, ফলটাকে বাঁচানোর জন্য সার্চ ভোল্টেজ বা আমার প্রোটেকশন দিই। সুইচিং অপারেশন পসিবল না, এনি অফ দেম না, কি হবে? লাইটিং। ঠিক আছে, সার্চ ভোল্টেজ প্রোটেকশনের জন্য লাইটিংটাকে আমার প্রোটেকশন দিই। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু যে আজকে পড়াশোনা করছো লাইভ দেখছো সেও কিন্তু বলতে পারবে অ্যান্সারটা, তোমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে। সেকেন্ডারি পাওয়ার ডিস্ট্রিবিউশন ইজ ডান বাই দ্য 3 ফেজ ড্যাশ ওয়্যার, তোমার বাড়িতে আছে বলো? অবভিয়াসলি 4 ওয়্যার। এই রকম কোশ্চেন যখনই দেখতে পাবে তখনই তোমার সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা এঁকে বুঝাবে। আমার কথা বুঝতে হচ্ছে? এক্সপ্রেশন ইয়েস অর নো? ঠিক আছে, আর যারা যারা ইউটিউবে দেখে ভাবছো যে স্যার কি বলে দিচ্ছেন, তাদেরকে বলে রাখি এখনো সময় আছে। ইউটিউবে আমার প্লে লিস্টে সমস্ত সাবজেক্টের ক্লাসে প্লে লিস্ট করা রয়েছে, পারলে স্পিড বাড়িয়ে মানে 2.0-তে স্পিড বাড়িয়ে ক্লাসগুলো দেখে নাও, তারপরে এই সেশনটা দেখো, আশা করি অনেক বেনিফিশিয়াল পাবে। আর পরীক্ষার আগে তোমাদের অনেকটা এই শর্ট কোশ্চেন বেনিফিশিয়াল দেবে। নেক্সট কোশ্চেন, দ্য মেইন কনসিডারেশন ইন ডিজাইন অফ আ ফিডার, এটা বলার আছে? দেখো আছে কোশ্চেন একদম। তাহলে ফিডার কার উপর ডিপেন্ড করে বলেছিলাম? ফিডার ডিপেন্ড করে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটির উপর। আচ্ছা ভোল্টেজ অফটা কার উপর ডিপেন্ড করে? বলে বলো একসঙ্গে দুটো কোশ্চেন। হ্যাঁ মরে গেলে? তিনটে টপিক ভালো করে পড়ালাম যে না, হ্যাঁ কি করিস তোরা? কোথা কেটে কেটে যাচ্ছে? হ্যালো, আমি বললাম তোমাদেরকে যে আমি তিনটে মেন ডিভাইস পড়ালাম বা মেন টপিক পড়ালাম, ফিডার, ডিস্ট্রিবিউটর, বাস বার, তাই তো, বা সার্ভিস মেন লাইন। তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি যে ফিডারটা ডিজাইন করা হয় কারেন্ট ক্যাপাসিটির উপর, ভোল্টেজ ড্রপটা ডিপেন্ড করে কার উপর? ডিস্ট্রিবিউটরের উপরে তো, হ্যাঁ কি না? ড্রপ অফ ভোল্টেজ, এটাই জিজ্ঞেস করছে। নেক্সট কোশ্চেন চলো, এগুলো সব ইজি কোশ্চেন দিয়ে দিয়ে দেখো। 3 ফেজ ডিসি এসি ডিস্ট্রিবিউশন মেক অফ অ্যাভেলেবল ড্যাশ ভোল্টেজ, বলো জলদি জলদি অ্যান্সার দাও। 3 ফেজ বা 3 ওয়্যার এসি ডিস্ট্রিবিউশন মেক অফ অ্যাভেলেবল ভোল্টেজ, আরে 3 ওয়্যার এসি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এসি ডিস্ট্রিবিউশন বলেছে ভাই, এসি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অবভিয়াসলি কি হবে? 4, তাই না? ডিস্ট্রিবিউশন বলেছে এসি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। এখানে কিন্তু আবার একটা কোশ্চেন আছে, 3 ওয়্যার এসি ডিস্ট্রিবিউশন মেক অফ, প্রাইমারি ডিস্ট্রিবিউশন বা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কিছু বলেন, তো 3টাও হতে পারে তো, হ্যাঁ বলো হতে পারে না? তোমাদের মধ্যে প্রশ্ন থাকলো না, দেখো আমি তোমাদের প্রশ্নের উত্তর তোমাদেরকেই বলছি। এরকম কোশ্চেন দেখতে পেলে স্কিপ করবে না, অ্যান্সার দিয়ে আসো, অ্যান্সার দিয়ে দেবে। কারণ কি এখানে কোশ্চেন বলছে অ্যাভেলেবেল ভোল্টেজ বলেছে, তোমাকে ভোল্টেজ জায়গায় 3 ফেজ এসি ডিস্ট্রিবিউশন প্রাইমারি না সেকেন্ডারি কিছু উল্লেখ করা নেই। ঠিক আছে, মেক অফ অ্যাভেলেবেল, আমার তো 3 পেজে হতে পারে, 4 পেজে হতে পারে, বা 4 ভোল্টেজ হতে পারে, কিন্তু মোস্ট প্রবাবিলিটি আমরা শেষ অপশনটায় দেবো, 4টাকে দেবো। কারণ কি ধরবো? শেষ প্রান্ত যাচ্ছে আমার ভোল্টেজ লেভেলটা। ঠিক আছে, এইগুলো সব আনখাপটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য মেজর পার্ট অফ ইনভেস্টমেন্ট সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন মেড অফ, এটা বলার দরকার আছে নাকি? বলো বলো বলো, মেজর পার্ট
সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মেজর পার্ট কি? এক হচ্ছে কন্ডাক্টর, স্টে ওয়্যার, পোল ফিটিং, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। আচ্ছা, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার কি আদৌ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে থাকে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের পর থেকে সম্পূর্ণ তো কি থাকে? পোল ফিটিং থাকে না? হ্যাঁ, আমি বলছি মেজর কম্পোনেন্ট। মেজর কম্পোনেন্ট বলতে কি? কন্ডাক্টর তো সব জায়গায় কমন কম্পোনেন্ট, হ্যাঁ কি না? ভালো করে বোঝো। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে তো সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা বেরিয়ে আসছে। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন বলেছে যখন, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার থেকে বেরিয়ে আসছে যখন, তাহলে আমার মেন কি হবে? স্টে ওয়ার্ডটা কোথায় ইউজ করা হয় বলো? আমার পোল ফিটিং এর ক্ষেত্রে স্টে ওয়ার্ডটা ইউজ করি না? এই দেখো, ওখানে পোল ছিল, এই পোল থেকে তারটা টান দিচ্ছিলাম, এখানে সম্পূর্ণ একটা পোল মাউন্ট, এই স্টে ওয়্যার দিচ্ছিলাম, এখানে স্টে ওয়্যার বা গে ইনসুলেটর ইউজ করছিলাম, মনে আছে? আর এখানে তোমার কন্ডাক্টর যাচ্ছে ফেজ নিউট্রাল, আর এই পোল ফিটিংটার উপর ডিপেন্ড করে বেশিরভাগ। ঠিক আছে, মাথা রাখবে। তবু একটা কনফিউশন লাগছে, তবু একটু স্টার মার্ক দিয়ে রাখা তো বিপাশা। পরীক্ষার আগের দিন একবার যখন ম্যারাথন ক্লাস নেবো, যদি কোনো কনফিউশন এই জিনিসগুলো আমাকে ক্লিয়ার করে দিও, মনে করে দিও যে কেউ, এই কোশ্চেনটা আমার কেন যেন ডাউট লাগছে। পোল ফিটিং এর থেকে সবথেকে বেসিক আমার মেজর পার্ট বলেছে, কন্ডাক্টরটাও হতে পারে, স্টে ওয়ার তো পসিবলই নাই, আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার তো পসিবল না, এটার মধ্যে কনফিউশন আছে। এনিওয়ে, এটা আমি দেখে বলবো। চলো এদিকে কোশ্চেন আসো। 7 নম্বর কোশ্চেন, ফর combine 3-phase power and lightly load dash system is used, এটা বলার দরকার আছে নাকি? লাইটলি লোড বলেছে, 3-phase পাওয়ার বলেছে, কম্বাইন কি হবে? 3-phase, এবারে তো বলো এটা 3-phase 4 ওয়্যার। কেন কেন কেন? লাইটলি লোড মানে কি? ডিস্ট্রিবিউশন লোডটাকে বলা হয়। লাইটলি লোড মানে হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লোডকে বলা হয়, কনজিউমার লোড। বুঝে গেল? মাথা রাখবে। ফর পিওরলি ডোমেস্টিক লোড, কোশ্চেন গুলো বেসিক্স কোশ্চেন। ফর পিওরলি ডোমেস্টিক লোড ড্যাশ এসি সিস্টেম এমপ্লয় ফর দ্য ডিস্ট্রিবিউশন, বলো। একদমই তাই, 3-phase 4 ওয়্যার, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আসবে, একদম এক্সপ্লেনেশন শুনে। আমি এটুকু আমাকে বলো, যেগুলো পড়িয়েছি তার মধ্যে কোশ্চেন আসছে শর্ট কোশ্চেন। 20 নম্বরের মধ্যে আমাদের স্টুডেন্টকে 18+ পেতেই হবে। যে 18+ পাবে, যদি তুমি 5টা কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারো, আমি তোমাকে কথা বলছি, তুমি 60 মার্কসের মধ্যে সম্পূর্ণ 55 অ্যাবভ পাবেই পাবে। এটা পুরো আমাদের একটা নির্দিষ্ট শিডিউলের মধ্যে থাকে, যারা খাতা দেখে। ঠিক আছে, সেটা বলে রাখলাম তোমাদেরকে। নেক্সট কোশ্চেন চলো। লো টাইপ আউটডোর সাবস্টেশন, মোর সুটেবল ফর দ্য ইনডোর সাবস্টেশন বিকজ মেনটেন্স ইজি, বলো আমাকে। লো পাওয়ার আউটডোর সাবস্টেশনের তুলনায় মোর সুটেবল অফ ইনডোর সাবস্টেশন, কেন? কোশ্চেনটা বলা হয়েছে যে আউটডোর সাবস্টেশনের তুলনায় ইনডোর সাবস্টেশনটা কি হয়? মোর সুটেবল, মেনটেনেন্স ইজি হয়, নাকি কম্পোনেন্ট অ্যাক্সেসিবল হয়, নাকি কানেকশন অ্যাক্সেসিবল হয়, নাকি অল অফ দি অ্যাবাভ? কোনটা? অল অফ দি অ্যাবাভই হবে। কারণ কি, শুনে নাও, আমরা আউটডোর সাবস্টেশন মানে কি? যেখানে আমার সম্পূর্ণ একটা ফিল্ডের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে, দেখিয়েছিলাম তোমাদেরকে ছবিতে। আর ইনডোর মানে কি? একটা রুমের মধ্যে একটা ট্রান্সফর্মার থাকবে, শুধুমাত্র সেটাকে মেনটেন্স করা, বা পাশের দিকে আমার আর্থিং ওয়্যার থাকবে, বা কোনো একটা সার্কিট ব্রেকার থাকবে। তাহলে আমার কি হয়? মেনটেন্সটা সবসময় ইজি হয়ে যায় একটা ন্যারো জায়গার মধ্যে, হ্যাঁ কি না? কম্পোনেন্টটা অ্যাক্সেসিবল করতে পারি এবং কানেকশন অ্যাক্সেসিবলটা করতে পারি। তো অল অফ দি অ্যাবাভ রাইট অ্যান্সার। বুঝতে পারলে কোশ্চেন অ্যান্সারটা? কি গো, বলো? ঠিক আছে না? ওকে। তো আউটডোর সাবস্টেশন শুড বি লোকেটেড কোথায় হয়? সবাই জানো, লোড সেন্টার। ঠিক আছে, রুরাল এলাকায় নয়, এটা লোড একদম অ্যাওয়ে ফ্রম দ্য লোড সেন্টার। এই দুটোর মধ্যে যে কোনো এক সমস্যা, রুরাল এরিয়া হবেই না। আউটডোর সাবস্টেশন শুড বি, নান অফ দ্যাট তো পসিবলই নয়। বলো আমাকে, অ্যাওয়ে ফ্রম দ্য লোড সেন্টার নাকি লোড সেন্টার, কোনটা কোনটা রাইট অ্যান্সার? নেহা বলছিল, হ্যাঁ, ইয়েস, অ্যাওয়ে ফ্রম দ্য লোড সেন্টার কোনদিনও পসিবল হয় না। ইজ দ্য রাইট অ্যান্সার লোড সেন্টার, এক্স্যাক্টলি। কারণ কি, লোড সেন্টারের কাছে আমার সম্পূর্ণ আউটডোর সাবস্টেশন না হলে আমরা পারমিসিবল করতে পারবো না আউটডোর সাবস্টেশনটা থেকে কনজিউমার লোডে পাওয়ারটা পৌঁছানোর জন্য।
ওকে স্যার, নেক্সট কোশ্চেন। স্যার রেগে যাবে, 15 মিনিট আমি মনে হচ্ছে নেবই। হুইচ অফ দ্য ইকুইপমেন্ট ইজ নট পার্ট অফ সাবস্টেশন? এটা কে বলবে? এটা সম্পূর্ণ নেহা বলবে। নেহা, বুস্টার ট্রান্সফর্মার, ক্যাপাসিটর ব্যাংক থাকে, রাইট, ব্যাটারি চার্জার থাকে, সুইচ গিয়ার থাকে, বুস্টার ট্রান্সফর্মার। বাক আর বুস্ট নামগুলো কোথায় শুনেছো বলো তো? কোন স্যার পড়িয়েছে, আমি না জয়ন্ত স্যার? পাওয়ার ইলেকট্রনিক্স জয়ন্ত স্যার পড়িয়েছে না? স্টেপ আপ, স্টেপ ডাউন, বাক বুস্ট, চোপার পড়িয়েছে তো? পরীক্ষা আছে, ঠিক আছে। তোমাদের অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনাল ফোন করে বলছে, স্যার আপনি না পাওয়ার ইলেকট্রনিক্সটা প্লিজ একবার রিভিশন করে দিন। আমি কলেই করাতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে প্রিভিয়াস ক্লাস দিয়ে দিয়েছি আমার, ঠিক আছে। আমি আমার থেকেও জয়ন্ত স্যার আরো ভালো করে বুঝাই, আমি একটু দেখেছি। কিন্তু যে স্যার যেটা পড়িয়েছে তাকে সেটাকে কভার করতে দাও। আমি তোমাদেরকে এই পাওয়ার ইলেকট্রনিক্স দেখতে চাই, তাহলে আমার এগুলো করা হবে না। সেজন্য আমি তোমাদেরকে, পারলে কেন পারবো না, কিন্তু আমি নিজের ক্যাপাসিটিকে আস্তে আস্তে কমাতে চাইছি, এত চাপ এসে যাচ্ছে। 12 নম্বর কোশ্চেন। চাপ নিতে, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? ছুটি দিয়ে দেবো এখন? স্যার লিঙ্ক দিয়ে দিয়েছে, আমি স্যারকে বলে দিচ্ছি। ছুটি দিলে হবে না, আমাকে এটা কমপ্লিট করতে হবে, আর 6টা পেজ রয়েছে, আর 15 মিনিট নেবো। আমি গ্রুপে লিঙ্ক, ইনফরমেশন দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে ইনফর্ম করে দিচ্ছি, আমার ক্লাসটা এন্ড হলে তারপর স্যারের ক্লাসটা হবে, নাহলে স্যার। দেখো, যেটাকে আমি ধরেছি সেটাকে যদি না কমপ্লিট করে যাই, আমি আবার এটার জন্য আবার খাটবো বলো, তাই না? কমপ্লিট করে দিই যখন হচ্ছে, যখন, বুঝেছো? নাহলে আমাকে আবার এটার জন্য খাটতে হবে, আর 6টা পেজই রয়েছে, 6 2 12 মিনিট লাগবে আমার, ঠিক আছে। এনিওয়ে দিকে আসো, 12 15 20 মিনিট লাগবে। তো কারেন্ট ফলোইং থ্রু দ্য নিউট্রাল অফ 3 phase 4 wire সিস্টেম ইকুয়াল টু কি হবে বলো? ভেক্টর সাম অফ দ্য কারেন্ট ইজ ফেজ ওয়্যার, নাকি ভেক্টর ডিফাইন দ্য কারেন্ট অফ দ্য ফেজ ওয়্যার, নাকি নান অফ দি, না কারেন্ট ইন দ্য ফেজ ওয়্যার? কোনটা কোনটা বলো বলো বলো। দেখো, এখানে তোমাকে বলেছে কারেন্ট কারেন্ট ক্যাপাসিটি নিউট্রাল পয়েন্ট, এর জন্য স্টার কানেকশন, রাইট। তাহলে স্টার কানেকশনের ক্ষেত্রে আমার কি থাকে? তাহলে এইটা যদি আর হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি বি হয়, তাহলে কারেন্ট ফ্লো করবে আই আর ইজুগাল টু আই ওয়াই ইজুগাল টু আই বি, সমান সমান 0 হতে হবে। তাহলে সাম অফ দা ভোল্টেজ কি হবে বলো? জয়ন্ত স্যার কি বললো গ্রুপে? 7টা কত শুরু করবে? 45 তো? ঠিক আছে, থ্যাংক ইউ জয়ন্ত স্যার। ঠিক আছে, আমার হয়ে ক্লাসে পরবর্তীকালে তোমরা স্টুডেন্টরা বলে দিও জয়ন্ত স্যার তোমাকে থ্যাংক ইউ জানিয়েছে স্যার। ওকে, চলো দিকে আসো। কপারেট তো করতে হবে বলো, নাহলে আমি কি করব? আমার সময় লাগে ক্লাস নিতে, আমি জানি। ওই জন্য আমি মুচকি মুচকি হাসছি ক্লাস নিতে নিতে। এনিওয়ে, তো দেখো এদিকে আসো। কোশ্চেনটা বলেছে যে একটা কারেন্ট ফ্লো করলে একটা নিউট্রাল ওয়্যারের মধ্যে, নিশ্চয়ই এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে আই আর, এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে আই ওয়াই, আর এটা দিয়ে কারেন্ট ফ্লো করলে আর বি। আরে হ্যাঁ কি না বলো? তাই তো? এই টোটাল কারেন্টটাই তো সাম অফ আই এন হয় না? সাম অফ আই এন হয়। তাহলে এই যে জিরো কারেন্টটা বলছি, নিশ্চয়ই আই এন কারেন্ট ইজুকাল টু জিরো। তাহলে এবারে স্টেটমেন্টটা বলো কি হবে? এবারে স্টেটমেন্ট কি হবে? তাহলে ভেক্টর সাম অফ দ্য কারেন্ট ইন দ্য ফেজ ইজ ওয়্যার, এটা হবে। এই দুটো তো হবেই না বলো, কারেন্ট ফেজ ওয়্যার হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার বলো।
হ্যাঁ, ডিফারেন্ট কোনগুলো বলতে যাবে না। এখানে কি ডিফারেন্ট দেখতে পাচ্ছ? ডিফারেন্ট দেখতে পাচ্ছ না? তো চলো সিমিলারলি কি ভেক্টর সাম অফ দ্য কারেন্ট ইন দ্য ফেজ সেম ওয়্যার। ক্লিয়ার? নেক্সট, চলো 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 ফটাফট করো। নেক্সট কোশ্চেন, the value of the copper required for an AC transmission line inversely proportional। বলো তো দেখি কি হতে পারে, কি হতে পারে বলো। এটা তোমরা বলো অ্যান্সার কুইকলি। ভোল্টেজ কেন বললে? এই বাকির অ্যান্সার দাও ফটাফট। এই একজন দুজন অ্যান্সার ফট দিচ্ছে শুধু, সব চুপচাপ শুনছে কথাগুলো, স্যারের কথাগুলো শুন। ভোল্টেজ অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর, ওকে। The value of copper required for an AC transmission line is inversely proportional বলেছে, রাইট? তো তোমরা একটা ফর্মুলা জানো কি জানি না, ঠিক আছে? ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টরটা ভেলোসিটি ভি is directly proportional to 1 by v square cos square theta। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। ভি হচ্ছে লাইন ভোল্টেজ, কস পাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য লোড, ঠিক আছে? ভি হচ্ছে সম্পূর্ণ কন্ডাক্টর মেটেরিয়াল, ওকে? এই ফর্মুলাটা সব সময় মনে রাখো, সব সময়ের জন্য। এটা সম্পূর্ণ ইনভার্সলি প্রপোর্শনাল হয়। এবার আমাকে এটা থেকে বলো, যদি ভোল্টেজ বাড়ে তাহলে মেটেরিয়ালটা কি হবে? কমছে না? এই বুঝছো আমার কথা? আমার কথা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ যে দেখি একটা ট্রান্সমিশন লাইনের, ভি হচ্ছে একটা মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, ভি হচ্ছে মেটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। এই সরি, এই ভি স্মল, এটা সব ভি লিখে দিয়েছে না, ইউ হবে, এটা ইউ করো, ইউ করো। ভি তো এক জায়গায় করেছি না, এটা ইউ করো। এই ইউটা হচ্ছে সম্পূর্ণ কন্ডাক্টর মেটেরিয়াল, আর এই ভি হচ্ছে সম্পূর্ণ কি লাইন ভোল্টেজ, কস পাই তো পাওয়ার ফ্যাক্টর। তাহলে আমাকে বলো পাওয়ার ফ্যাক্টর বাড়লে, ভোল্টেজ বাড়লে মেটেরিয়ালটা কি হবে? ভলিউম দা কপার রিকোয়ারমেন্ট কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হলে বলো কি হয়? এবারে তো বলতে হবে সবাই, হ্যাঁ? ডিক্রিজ হবে। তাহলে আমার এখানে কি বলেছে? এখানে বলেছে যে ভলিউম দা কপার রিকোয়ার্ড দা এসি ট্রান্সমিশন লাইন ইনভার্সলি প্রপোর্শনাল টু, কার সঙ্গে কার হবে? এই যে তুমি অ্যান্সারটা দিয়েছিল, কে? নিয়া, নিয়া মনে হচ্ছে অ্যান্সার দিয়েছে। এই দুটোকে একসঙ্গে বলেছো, রাইট? তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? ভোল্টেজও দেখতে পাচ্ছ, পাওয়ার ফ্যাক্টরও দেখতে পাচ্ছ। ইয়েস। অতএব একটা কথা সবসময় সারা জীবন মনে রাখো, যখনই কোনো একটা ট্রান্সমিশন লাইন বলবে, মেটেরিয়ালের সঙ্গে, মেটেরিয়ালের সঙ্গে ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝেছো? শুধুমাত্র ভোল্টেজ আর পাওয়ার ফ্যাক্টর, আর কারেন্ট পয়েন্ট কিচ্ছু হবে না। বুঝে গেল কি বললাম? নেক্সট চলো, নেক্সট কোশ্চেন। আরে এটা সবথেকে সহজ কোশ্চেন, কে বলবি বল? পিন ইনসুলেটর রে, পড়িয়েছি। 33 কেভি, একদম 33 কেভি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এগুলো ওয়ান লাইনার কোশ্চেন। নেম অফ কেবল কন্ডাক্টর হুইচ কানেক্ট ইজ দ্য ডিস্ট্রিবিউটর দ্য কনজিউমার টার্মিনাল। আরে यार, দিস ইজ দ্য কোশ্চেন, দ্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ফেমাস পারসন কোশ্চেন, ভেরি ফেমাস পারসন কোশ্চেন। এই কোশ্চেনটা পিএসসি তে একদমই, একদমই রাইট। তোমাদেরকে আমি ক্লাসে 3টে টপিক ভালো করে পড়িয়েছি, মনে আছে? যে ফিডার, ডিস্ট্রিবিউটার, মেন সার্ভিস লাইন, সারা জীবন মনে রাখতে হয়, ঠিক আছে? তো মেন সার্ভিস লাইন কোথা থেকে বলবো? এই যে স্যার আমরা একটা পোল করেছিলাম, সেই পোল থেকে একটা আসছিল ফেজ আর একটা নিউট্রাল। এই ফেজ আর নিউট্রালটা স্যার আমার কি হয়, একটা বাড়ি রয়েছে, একটা নেহার বাড়ি, নেহার বাড়িতে মিটার বক্সে আসবে একটা ফেজ আর নিউট্রাল। এই যে কন্ডাক্টরটা লাগছে, এই কন্ডাক্টরটার নাম হচ্ছে সার্ভিস লাইন। তো নেম অফ দ্য কেবল কন্ডাক্টর কি কানেক্টেড দ্য ডিস্ট্রিবিউটর কনজিউমার, সেটা হচ্ছে সম্পূর্ণ সার্ভিস লাইন বলা হয়, ঠিক আছে? মনে রাখো এরকম করে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হলো বাস বার কন্ডাক্টর ইউজ দ্য ইনস্ট্যান্ট অফ দ্য সলিড বাস বার, কি হতে পারে? আমি তোমাদেরকে
এক কথায় উত্তর। আমি তোমাদেরকে বলো, একটা হলো কন্ডাক্টর মানে কি? ফাঁপা। ফাঁপা তো, ভিতরে কিছু নেই তো। আর একটা সলিড কন্ডাক্টর মানে কি? তার ভিতরে অংশতে কি আছে? সব জায়গায় সলিড। ইয়েস অর নো? তাহলে কার স্কিন এফেক্ট বেশি হয়? কার প্রক্সিমিটি বেশি হবে? তাহলে আমরা কি করতে পারি, যে হলো বাসবার কন্ডাক্টরটা যদি আমি একটি সলিড কন্ডাক্টর ইউজ করতে চাই, কোশ্চেন কি বলেছে? হলো বাসবার কন্ডাক্টর আর ইউজ ইনস্ট্যান্ট অফ সলিড বাসবার কন্ডাক্টর। অ্যান্সারটা কি হবে? অল অফ দি অ্যাবভ নাকি শুধুমাত্র স্কিন এফেক্ট? বলো রাইট অ্যান্সার। সো রিডিউস স্কিন এফেক্ট। বাকিরা হাই কারেন্ট ক্যাপাসিটির জন্য শুধুমাত্র রিডিউস হবে স্কিন এফেক্ট। অনেকে ভাববে স্যার ট্রান্সফার লাইন বলেছে, প্রক্সিমিটি এফেক্ট, ফ্যারান্টিক এক্সন, এগুলো ট্রান্সফার লাইনের ক্ষেত্রে দেখা যায়, কিন্তু কন্ডাক্টরে আমরা বাস বারটা কোথায় ইউজ করি? হলো বাস বার ট্রান্সমিশন লাইন, সাবস্টেশনে ইউজ করি না? একটা মেন বাস, একটা ট্রান্সফার বাস, বলেছিলাম না কি বলিনি? হ্যাঁ, তাহলে মেন বাস আর ট্রান্সফার বাসের ক্ষেত্রে তো আমরা হলো বাস কন্ডাক্টর ইউজ করি না? তাহলে সেখানে আমরা কেন এই ফ্যারান্টি এফেক্ট কেন বলবো? কেন কেন আমরা প্রক্সিমিটি এফেক্ট বলবো? শুধুমাত্র রিডিউস দ্য স্কিন এফেক্ট বলবো। ঠিক আছে, তারপর নেক্সট, দ্য সাবস্টেশন ইউজ দ্য ভোল্টেজ লেভেল চেঞ্জ ইজ নোন অ্যাজ। কি হবে? বলো বলো বলো। হ্যাঁ, সাবস্টেশন, ট্রান্সমিশন, সাবস্টেশন আর সাবস্টেশন ইউজ দ্য ভোল্টেজ লেভেল ট্রান্সফর্মার নোন অ্যাজ। আরে ইয়ার, এটা আমরা পড়ছি কেন কোশ্চেনটা? বলছে সাবস্টেশনে ভোল্টেজ লেভেল বাড়ানো কমানোর জন্য, চেঞ্জিং করার জন্য কে কাজ কে করায়? ট্রান্সফর্মার সাবস্টেশন, তাই না? ফ্রিকোয়েন্সি সাবস্টেশন বলবে না, পাওয়ার ফ্যাক্টর কারেকশন হয় না। কারণ কি আমরা একটা একটা বেসিক ভাষায় বলো, একটা সিম্পল জিনিস, সাবস্টেশনে ভোল্টেজকে স্টেপ আপ স্টেপ ডাউন করার জন্য কি কে সহায়তা করে? ট্রান্সফর্মার না? রাইট, ট্রান্সফর্মার। নেক্সট চলো, বলো কি হবে? নেক্সট কোশ্চেন, দ্য সাবস্টেশন, দ্য সাবস্টেশন হুইচ অফ দ্য ডিভাইস ক্যারিং দ্য কমিউনিকেশন ডিভাইস। এটা আমি বলবো না, আমি দেখিয়েছি তোমাদেরকে, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল দেখিয়েছি। বলো হ্যাঁ, কি কি? ওয়েব ড্রাইভ, রাইট, মনে আছে? সেই সাদা অংশের এরকম ঝুলানো ছিল, বলেছিলাম না কমিউনিকেশন লাইনের জন্য ফ্রিকোয়েন্সিটাকে হাই অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সিকে লো অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি 50 আছে কনভার্ট করে, বলেছিলাম তো? বলেছি। প্র্যাকটিক্যাল জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট লাগাও, তবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ে মজা। কারণ কি এর পরের সেমে আরো ইন্টারেস্টিং জিনিস থাকবে। ঠিক আছে, আর মেন সাবজেক্টগুলো আমি কভারেজ করার চেষ্টা করবো, বুঝেছো? তো প্র্যাকটিক্যাল আমি যতদিন পর্যন্ত আছি ফিল্ডে, শিখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পোল মাউন্টেড সাবস্টেশন মানে কোন সাবস্টেশনটার কথা বলছে গো? এই আমি না তোমাকে জিজ্ঞেস করিনি, যাকে জিজ্ঞেস করছে কি নাম এর? আশিস, বলো। বাকিরা সব ভেঙে যাবে। সেকেন্ডারি, আমি না, আমি উত্তর জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি পোল মাউন্টেড সাবস্টেশন বলতে কোনটার নাম? পোল মাউন্টেড সাবস্টেশন মানে কোন সাবস্টেশনের কথা বলছে এটা? ঠিকই ধরেছো। এই ছবিটা আঁকছি, এই ছবিটা, অর্থাৎ এইটাকে পোল মাউন্টেড সাবস্টেশন বলা হয়। ঠিক আছে, এটা হ্যাঁ, পোল মাউন্টেড সাবস্টেশন ইউজ ফর দ্য ডিস্ট্রিবিউশন, প্রাইমারি হবে, সেকেন্ডারি হবে। ঠিক আছে, শুধুমাত্র সেকেন্ডারি বলতে যাবে না, বুঝেছো? কারণ কি এইটা হচ্ছে প্রাইমারি, আর এর পর থেকে সেকেন্ডারি শুরু হয়। চারটে কন্ডাক্টর গেলে কি তৈরি হয়? সেকেন্ডারি তো। আর এদিক থেকে ঢুকলে, তিনটে কন্ডাক্টর ঢুকলে কি হয়? হ্যাঁ, তাহলে প্রাইমারি সেকেন্ডারি দুটোই তো। কি করে তোমরা সেকেন্ডারি বললে? তোমাদেরকে দেখছি ছোটবেলার মতন ছবি এঁকে বুঝাতে হবে তো। হ্যাঁ, পরীক্ষার কথায় করে আসার পর স্যার হাই চা, স্যার এখন মাথায় হাত ধরে, স্যার হাই চা, স্যার ডি করার দরকার ছিল, সি করতে চলেছি স্যার, মিস্টেক মিস্টেক।
এখন ওই হুবলেস জিনিসটা করলে হবে না। ওকে, দিস ইজ দ্য বোথ অফ। আজকের আমাদের সেশনের লাস্ট ইউনিট, লাস্ট 5-10 মিনিট নেব, ঠিক আছে। 5 নম্বর ইউনিট, কম্পোনেন্ট অফ দ্য ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন। ভেরি ইম্পর্টেন্ট একটা ইউনিট। সবার প্রথম আসি কন্ডাক্টরের। আচ্ছা চলো কোশ্চেন করো, বলো বলো বলো। ফার্স্ট কোশ্চেন বলো কি হবে। সিট অফ কেবল মেড অফ, ফটাফট অ্যান্সার চাই আমি। আর এখানে শোনো শোনো, এখানে এই ইউনিটটা করতে গেলে সবার প্রথম সিম্বাসকে মনে রাখো, সেই মুভির কথাটা, SIMBAS, সিম্বাস, ঠিক আছে। তো সিম্বাসকে মনে রাখতে গেলে কি হবে, সি ফর কন্ডাক্টর, আই ফর ইনসুলেশন, সি এম ফর মেটালিক, বি ফর বেডিং, এ ফর আর্মারিং, এস ফর সার্ভেরিং, তাই তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তোমরা কোথাও বলো। আরে হ্যাঁ, বোরিং লাগছে ক্লাস করতে, ছেড়ে দেবো? ক্লাস করবে স্যারে, ক্লাস করে ছেড়ে দেবো? চলো তাহলে আজকে এই ইউনিটটা তোমার থাক, পরের দিন করাবো, ছেড়ে দিচ্ছি নাকি? তোমার এনার্জি দেখাচ্ছ না কেন তাহলে? আমি জানো তো শুভঙ্কর স্যার সবসময় এনার্জি না পেলে স্টুডেন্টদের কাছ থেকে ক্লাস করায় না, বলছি তো। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো, ঠিক আছে। চলো এদিকে আসো। দেখো নেক্সট হচ্ছে সিট অফ দ্য কেবিল মেড অফ, হুইচ অফ রাইট অ্যান্সার? কেবিলের সিট কি দিয়ে তৈরি হয়? লিড না কোপার না স্টিল? অবভিয়াসলি রাইট অ্যান্সার লিড। পাওয়ার ফ্যাক্টর অফ ডাইলেকট্রিক কেবল অফ দ্য ফাংশন অফ, বলো দেখি। কোশ্চেনটা একটু ফেভারিট কোশ্চেন আমার। পাওয়ার ফ্যাক্টর অফ ডাইলেকট্রিক ইজ কেবল ইজ অফ ফাংশন অফ দ্য, কোশ্চেনটা পড়েই অনেকে বলবে কি কোশ্চেন দিয়েছে। দেখো এখানে যে পাওয়ার ফ্যাক্টর কথাটা বলেছে না, এটা ডাইলেকট্রিক স্ট্রেন মানে হচ্ছে তার ক্যাপাসিটি। ডাইলেকট্রিক স্ট্রেন মানে আমরা পড়েছি যে একটা ক্যাপাসিটারের সম্পূর্ণ দুটো প্লেট থাকে তার সম্পূর্ণ হিটিং কন্ডিশনের উপর, অর্থাৎ আমাদেরকে এখানে টেম্পারেচারটাও ডিপেন্ড করে যেমন, এবং এর একটা আছে দুটো প্লেট, দাঁড়াও দাঁড়াও, দুটো প্লেটের রেসপেক্টে ভোল্টেজ ড্রপটাও ডিপেন্ড করে, অর্থাৎ টেম্পারেচারটাও ডিপেন্ড করবে আর ভোল্টেজ চেঞ্জটাও ডিপেন্ড করবে, ঠিক আছে। কারণ হচ্ছে, হ্যাঁ কি বলছিলে বলো তুমি, বলো কি বলছিলে। হয়ে গেল। অর্থাৎ আমরা যদি দেখি একটা আইডিয়াল কন্ডিশনে, ঠিক আছে, আইডিয়াল বা অয়েল জাতীয় কোনো একটা লস কন্ডিশনের ক্ষেত্রে দুটো লসে কিন্তু আমরা দেখতে পাই। তো সিঙ্গুলারলি টেম্পারেচারটাও ডিপেন্ড করে, ভোল্টেজ টেনটাও ডিপেন্ড করে। এই কোশ্চেনটা আমাকে বলার দরকার আছে, আমি পড়ানোর সময় বারবার চিল্লি চিল্লি বলেছি ভাই এই অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট। বলছে হোয়েন এভার দ্য কন্ডাক্টর ডেট এন্ড অফ দেয়ার ইজ দ্য চেঞ্জ ইন দ্য ডাইরেকশন অফ দ্য ট্রান্সমিশন লাইন, মানে তোমাকে বলতে চাইছে কোনো যখন কোনো কন্ডাক্টরকে একটা ট্রান্সমিশন লাইনের ডেট এন্ডে, মানে পোল শেষ হয়ে গেছে তারপরে কোনো কন্ডাক্টর যাবে না বা সেখান থেকে কন্ডাক্টরের ডাইরেকশন চেঞ্জ হবে, সেই সমস্ত ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইনসুলেটরটা যে ইউজ করি, কোন টাইপ ইনসুলেটর ইউজ করি? ছবি দেখিয়েছি, বললাম জানি না। হ্যাঁ ভালো করে জোরে বলো। সেকেল, সেকেল টাইপ না স্টেন টাইপ? পিন টাইপ পসিবল না। দেখো স্টেন টাইপ না সেকেল টাইপ, ভালো করে উত্তর দাও, দুটোর মধ্যে গুলাই তোমাদের। সাসপেনশন তো পসিবলই না ট্রান্সফার লাইনের ক্ষেত্রে ইউজ করি, বলো। Date end and their change of direction transfer line, which insulator use? দুজনের মধ্যে বিবাদ চলছে এখনো। হ্যাঁ হ্যাঁ, সেকেল টাইপ ইনসুলেটরটা কোথায় ইউজ করব? ডেট এন্ডে, তাই তো সেকেল টাইপ ইনসুলেটরটা। আর স্টেন টাইপ ইনসুলেটর কোথায় ইউজ করব? চেঞ্জের ডাইরেকশনটাকে, স্টেনটাকে ধরে রাখার জন্য।
ঠিক আছে, মানে আমরা এখানে এই কোশ্চেনের উপর ভিত্তি করে, ঠিক আছে, মানে এখানে কোশ্চেনটা যদি ভালো করে পড়ো, whenever the conductor are dead end or there is the change in the direction of in transmission line, the insulator use. হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম ছিল তাহলে। দেখো, আমাকে এখানে বলেছে এক কোথায় ডেড এন্ডে এবং কোনো ডাইরেকশন যদি চেঞ্জ করি, আমরা সেকেন্ড টাইপ ইনসুলেটরটা বলতে পারি না। ধরো এটা পোল, এই পোল থেকে আমরা একটা ইনসুলেটরটাকে ইউজ করছি, এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর, এটা একটা ইনসুলেটর, এবার এই কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরটাকে তার স্ট্রেন ধরতে হবে। স্ট্রেনটাকে ধরে রাখার জন্য আমরা স্ট্রেন টাইপ ইউজ করবো 1 নম্বর। আবার এখান থেকে কন্ডাক্টরটার ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিয়ে এদিকে কন্ডাক্টর নিয়ে যাবো, সেটা স্ট্রেন টাইপ ইনসুলেটর থেকে আমরা করি। সেকেল টাইপ ইনসুলেটরটা কোথায় ইউজ হয়? সেকেল টাইপ ইনসুলেটরটা বলতে পারবে? সেকেল টাইপ ইনসুলেটর কোথায় ইউজ করা হয়? বলেছিলাম, বলো। এটা সাপোর্টের জন্য, কোনো একটা ওয়্যারকে সাপোর্ট করার জন্য, লো ভোল্টেজ ওভার ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে কি হবে? স্টেন টাইপ। নেক্সট কোশ্চেন, আচ্ছা ট্রান্সফার লাইনে কোন কন্ডাক্টরটা ইউজ করি আমরা? বেসিক কোশ্চেন হয়ে গেছে, ফটাফট অ্যান্সার দাও। এসিএস এর কন্ডাক্টর, রাইট। নেক্সট, for unequal voltage distribution across the insulator responsibility is কি হবে? unequal বলেছে, for unequal voltage distribution across the insulator responsibility is কার জন্য? হ্যাঁ বলো, কার জন্য হয়? শান্ট ক্যাপাসিটরের জন্য হয়। যে এই যে আমরা স্টেন এফিসিয়েন্সি পড়েছিলাম, মনে আছে? স্টে এফিসিয়েন্সি, স্টিল এফিসিয়েন্সি, এটা তো মধ্যে টাওয়ার হয়, এটা তো সেলফ ইনসুলেটর ছিল, মানে এক একটা ইনসুলেটর ছিল তো সেলফ ক্যাপাসিট্যান্স, আর এই সেলফ ক্যাপাসিট্যান্সের পর একটা কন্ডাক্টর যাচ্ছিল, তাহলে এইটা থেকে টাওয়ারের মধ্যে যে ডিস্টেন্সে থাকে, তাহলে আনইকুয়াল পজিশনটা কে করে? এই যে শান্ট ক্যাপাসিট্যান্সটা করে, তো হ্যাঁ কি না, তাই না? একটা শান্ট ক্যাপাসিট্যান্স করে। ওকে, মানে আনইকুয়াল ভোল্টেজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা স্টিন অফ সাসপেনশন ইনসুলেটরটা কি করে? ক্যাজুয়ালি একটা বিটুইন দ্য শান্ট ক্যাপাসিট্যান্স বিহেভিয়ার করে। এই দেখো, সবথেকে বেসিক কোশ্চেন, ইচ সাসপেনশন ইনসুলেটর, বলার দরকার আছে অ্যান্সার? 11 কেবি না? তাহলে 11 কেবি এক একটা ডিস্কের সম্পূর্ণ কি থাকে? এক একটা ডিসের ভ্যালু যে থাকে সম্পূর্ণ ভোল্টেজ লেভেল, সেটা হচ্ছে 11 কেবি করে থাকে, সবাই জানো। ইন আ ইনসুলেটর স্ট্রিং, ভালো করে শোনো, ইন আ ইনসুলেটর স্ট্রিং ইফ দ্য নো অফ ইনসুলেটর বিকজ ইনক্রিজেস দেন স্ট্রিং এফিসিয়েন্সি কি হয়? এটা তো বলতে পারো সবাই, স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা থেকে বলো। কোনো স্ট্রিং নেই ইনসুলেটরের মধ্যে, বিকজ ইনক্রিজ করা হচ্ছে। যদি একটা ইনসুলেটরের স্ট্রিং নো অফ ইনসুলেটর, কোনো ইনসুলেটর নেই, বিকামস ইনক্রিজ করা হচ্ছে, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কি হবে? বাড়বে, কমবে? হ্যাঁ, কি হবে? কেন? কেন কেন কমে যাবে বলো? স্ট্রিং এফিসিয়েন্সি ফর্মুলা কি বলেছিলাম? যে voltage across the entries the string divide by number of string into across the voltage nearest to the conductor। তো আমাদের এখানে ইনসুলেটর কোনোই নেই, তাহলে ইনসুলেটর থেকে নাম্বার অফ ইনসুলেটর নেই, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কি হবে? অবভিয়াসলি কি হবে? তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে কি? তাহলে তার অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, মানে সম্পূর্ণ কি হবে?
না কমবে না বাড়বে, রিমেইনিং কনস্ট্যান্ট থাকবে। বোকার দল, একটা ইনসুলেটরের মধ্যে সম্পূর্ণ ইনসুলেটর প্রপার্টি নেই, তাহলে কি করে সম্পূর্ণ বাড়বে কমবে বলো ক্যারেক্টার আছে? বিপাশা বুঝতে তো কোশ্চেনটা? হ্যাঁ, রিমেইনিং কনস্ট্যান্ট হবে রাইট অ্যান্সার। ডিউ টু ইনক্রিজ ইফ টেম্পারেচার স্যাগ ইজ কি হবে? ডিউ টু ইনক্রিজ টেম্পারেচার স্যাগ উইল বি কি হবে? আরে স্যাগের ফর্মুলাটা বল না। তাহলে S is equal to weight of the conductor, length of the span divided by 80। তার টেম্পারেচার বাড়ছে স্যার, স্যাগ কমবে। yes or no? ও সরি সরি সরি, ইনক্রিজ অফ টেম্পারেচার বলেছে না, টেনশন টেনশন, এটা টেনশন, আচ্ছা সরি। ওকে, আমাকে একটা কথা বলো, এইটা ছাড়ো, স্যাগের ফর্মুলা লাগলো, যদি তোমাকে বলেছে ইনক্রিজ অফ টেম্পারেচার, তাহলে আমাকে কন্ডাক্টরের কোন প্রপার্টিটা বাড়ছে? কোন প্রপার্টিটা বাড়ছে কন্ডাক্টরের টেম্পারেচার বাড়া মানে? বলো আগে সেটা বলো। ডিউ টু ইনক্রিজ ইফ টেম্পারেচার স্যাগ উইল বি ইনক্রিজ ডিক্রিজ কনস্ট্যান্ট ডু নট চেঞ্জ ভ্যারি। বলো বলো বলো, আমি টেম্পারেচার জায়গায় আমি টেনশনটাকে টেম্পারেচার ভেবে নিয়েছিলাম, না ওটা হবে না, বলো এবার কি হবে? আরে কন্ডাক্টরের হিট প্রপার্টিটা বাড়ছে, তাহলে কন্ডাক্টরের হিট প্রপার্টি বাড়া মানে তাহলে লেন্থ অফ স্প্যানটা তো বাড়তে পারে, তাহলে লেন্থ অফ স্প্যান বাড়লে স্যাগের পরিমাণটা তো বাড়বে না, হ্যাঁ কি না বলো? লেন্থ অফ স্প্যান বাড়লে স্যাগের পরিমাণটা বাড়বে কি বাড়বে না? যদি এই কন্ডাক্টরটা টেম্পারেচার দিই, প্রচুর টেম্পারেচার দিচ্ছি, তাহলে স্যাগের টেম্পারেচার যে নর্মাল পজিশন ছিল সেটা হালকা করে বেঁকে গেল, তাহলে টেনশন স্ট্রেংথটা সম্পূর্ণ স্প্যানটা সম্পূর্ণ কি কমে গেল, তাহলে সেটা সম্পূর্ণ কি হবে? স্টিল এফিসিয়েন্সিটা সম্পূর্ণ কি হচ্ছে? স্যাগটা পরিমাণটা কি হচ্ছে? স্যাগটা বাড়বে না, অবভিয়াসলি ইনক্রিজ হবে। মানে এক কথায় মাথা রাখো, ডিউ টু টেম্পারেচার রাইজ ফর দ্য কন্ডাক্টর, দেন sag over a tension line is increases because conductor will be তার ডাইলেকট্রিক স্ট্রেনটা কি হয়, তার স্পেন্ড অফ ভোল্টেজের রেসপেক্টে একটা সাপোর্টিং ও লোয়েস্ট পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে সম্পূর্ণ সে একটা অনেক সময় বেড়ে যায়। নেক্সট বলছে তিনটে কন্ডাক্টর রয়েছে, সার্চ ইম্পিডেন্স লোডিং কি হবে বলো? ফর 3 কন্ডাক্টর লাইন সার্চ ইম্পিডেন্স লোডিং কি হবে বলো? হ্যাঁ, বাকিরা বলো। কেন 400 ওহমটা বললে? 400 ওহম পার ফেজ কেন বলছো? রিজনটা বলে দাও তাহলেই হবে। চারশো ওহম কেন বলছো? আচ্ছা আমাকে আগে বলো, সার্চ ইম্পিডেন্স লোডিং এর ফর্মুলা কি ছিল? লাইন ভোল্টেজ স্কোয়ার ডিভাইড বাই কি ছিল? হ্যাঁ, সার্চ ইম্পিডেন্স লোডিং এর ফর্মুলাটা জেড এস, ঠিক? তো আমাকে একটা কথা বলো, 3 পেজ কন্ডাক্টর সার্চ ইম্পিডেন্স আছে, এটা সমান সমান আমরা লিখতে পারি যে 3 ইন্টু ভি ফেজ ইন্টু আই ফেজ, এটা বলতে পারি। কিন্তু আমাদেরকে এখানে কি বলতো, ভোল্টেজ লেভেল কোথাও কি দেওয়া আছে? বলো আমাকে, কোশ্চেনের মধ্যে কোনো ভোল্টেজ লেভেল দেওয়া আছে? আরে হ্যাঁ কি না বল রে, দেওয়া নেই তো। আচ্ছা 280 কোনো ভোল্টেজ লেভেল হয় বা কোনো ওহম ফ্লো করতে পারে? 400, 260, 300 কেন বললে বা 400 কেন বললে, এটা আমাকে রিজন দেখাও।
কি রেক্স এটা বলছি? হ্যাঁ, স্ট্যান্ডার্ডেশন। আলটিমেটলি সার্চ ইম্পিডেন্স লোডিং এর ক্ষেত্রে যে জেডএস ইকুয়াল টু যেটা হয় না ফর্মুলা, সেটা রুট ওভার অফ এল বাই সি হয়। এই এল এর ভ্যালু আর সি এর ভ্যালু স্ট্যান্ডার্ডেশন ধরা হয়, ঠিক আছে? ইন্ডাকট্যান্স আর হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু। আমার কথা বুঝতে হচ্ছে কি বলছি? হ্যালো, এটাকে ক্যালকুলেশন করে এল এর ভ্যালু নিয়ে আসা হয় যে 1.6 ইন্টু 10⁻³ ঠিক আছে? 10⁻³ এই ভ্যালুটা আসে। ভালো করে শুনো, এটা ক্যালকুলেশন পার্ট। এল বার করিয়ে আর সি বার করিয়ে আসে সি এর ভ্যালু আসে 10 ইন্টু 10⁻৯ ঠিক আছে? এই দুটো ভ্যালুকে যখন ক্যালকুলেট করবে দেখবে একটা 400 ওহম বলে অপশন আসবে। আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? কেন হয় একটু জেনে রাখো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তো এখানে এই যে টোটাল একটা লাইনের মধ্যে সার্চ ইম্পিডেন্স ক্যালকুলেশন করার সময় এল অ্যান্ড সি এর ভ্যালুকে ক্যালকুলেট করে যে 1.6 ইন্টু 10⁻³ আর সি এর ভ্যালু 10 ইন্টু 10⁻৯ দুটোকে ক্যালকুলেট করে রাখা হয়। তারপরে সেখান থেকে সার্চ ইম্পিডেন্স বার করিয়ে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা বার করি। তো সেক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা যখনই বার করি তখন 400 ওহম দেখা যায়। এবারে যেহেতু 3 কন্ডাক্টর রয়েছে সেজন্য পার ফেজ কথাটা বলা হয়েছে, অর্থাৎ 400 ওহম পার ফেজ, অ্যান্সারটাই রাইট। ঠিক আছে? কম্পেয়ার অফ এসি ট্রান্সমিশন লাইন, বলো কম্পেয়ার অফ এসি রেজিস্ট্যান্স ইজ লাইন কন্ডাক্টর কি হয়? লেস, বলো কি হবে? কম্পেয়ার টু এসি রেজিস্ট্যান্স ইন লাইন কন্ডাক্টর ইজ কি হবে? কি হয় এসির তুলনায় কন্ডাক্টরটা? কিন্তু এখানে দেখো কম্পেয়ার টু এসি রেজিস্ট্যান্স ইজ লাইন কন্ডাক্টর, এখানে লাইন কন্ডাক্টর এসি না ডিসি কিছু বলে নেই। এসি রেজিস্ট্যান্স লাইন কন্ডাক্টর, আচ্ছা এখানে বলে দিয়েছে, নিশ্চয়ই আমরা এসি রেজিস্ট্যান্সের সম্পূর্ণ কি হয়, এটাও একটা কনফিউশন কোশ্চেন। এমন ডাটা ওরিয়েন্টেড কোশ্চেন দেয় না, কম্পেয়ার করতে হচ্ছে কার সঙ্গে করবো? এসি রেজিস্ট্যান্স লাইন কন্ডাক্টর, লাইন কন্ডাক্টর এসির সঙ্গে এসি করলে কি হবে? সেখানে সম্পূর্ণ মোডই হয়, সেটা ডিসি বলা উচিত ছিল। এখানে কোশ্চেনের মধ্যে ডিসি রেজিস্ট্যান্স বলা উচিত ছিল। কম্পেয়ার কার সঙ্গে করবো আমরা, এসির সঙ্গে না ডিসির সঙ্গে? আমার কথা বুঝতে পারছো কোশ্চেনটা কি বলছি? আমি কোশ্চেনটা এটাই বুঝতে পারছি যে এখানে কম্পেয়ার যে করব, কম্পেয়ার টু এসি রেজিস্ট্যান্স ইন দ্য লাইন কন্ডাক্টর। আরে ভাই, লাইন কন্ডাক্টর এসি ট্রান্সফার, এখানে বলা উচিত ছিল যে একটা এসি ট্রান্সফার লাইনে ডিসি রেজিস্ট্যান্সের কম্পেয়ারটা কি হয়। কোশ্চেনটাই এরকম কিছু কোশ্চেন থাকে। নেক্সট কোশ্চেন চলো। উইথ বান্ডেল কন্ডাক্টর রিডিউস, এটা সবাই জানো, বলো উইথ বান্ডেল কন্ডাক্টর রিডিউস, সবাই জানো, বলো। হ্যাঁ বল, একদম। আমরা পাওয়ার লস, এই যে পাওয়ার লস সম্পূর্ণ কি করি? করোনাটাকে ডিসচার্জ করার জন্য, পাওয়ার লসটাকে রিডিউস করার জন্য, এবং শুনো এই রেডিও ইন্টারফেসটাকেও কমানোর জন্য হয়। ঠিক আছে, এবার তুমি কি করবে? এবারে এ সি দুটোই অপশন হবে, এসি দুটোই অপশন হবে। এখন অপশনের মধ্যে এসি তো অপশন নেই, তাহলে কি করবে? এবারে এই দুটো অপশন রাইট। মাথায় রাখবে কিন্তু বান্ডেল কন্ডাক্টর সব সময় একটা পাওয়ার লস করোনাটাকে রিডিউস করে এবং তার রেডিও ইন্টারফেসটাকে সাথে সাথে, মানে অ্যাকচুয়ালি প্রথমত কাজ হচ্ছে করোনা লসটাকে ডিসচার্জ করা, ডিসচার্জ করে পাওয়ার লসটাকে কমানো, তারপরে রেডিও ইন্টারফেসটাকে আরো কমানো। তো দুটোই রাইট হবে এখানে, কিন্তু অপশন নেই, দুটো রাইট হবে, আমি বলে দিচ্ছি এটা। ঠিক আছে, সাসপেনশন টাইপ ইনসুলেটর, রিপিট কোশ্চেন, বলো দাও, বলো। হ্যাঁ, বিয়ন্ড কথাটা থাকলে কেউ 11 কেবি করতে যাবে না, বিয়ন্ড মানে 33 কেবি। ঠিক আছে,
অনেকে আবার 66 কেবি করে চলে আসে না। আর shortest string has dash string efficiency then of the longer then, বলো। shortest string has dash string efficiency then the longer one. A shortest string has dash strings efficiency then a longer one. আচ্ছা, বলো এটা কি হতে পারে? মানে গার্ডেনিং এর কথা বলা হচ্ছে যে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি দেখেছিলাম, সেই স্ট্রিং এফিসিয়েন্সিটাকে আরো শর্টেজ করে আমরা যদি গার্ডেনিং ইউজ করি, তাহলে সেদিক থেকে এইরকম করে গার্ডেনিং ইউজ করা হয়, করলে কি হতে পারে? অবভিয়াসলি কি হয়, স্ট্রিং এফিসিয়েন্সি কমে যায়, লেস হয়ে যায়, কমে যাবে। ঠিক। বাবা কত কোশ্চেন আছে রে ভাই, এখনো 2টো পেজ, শান্তি দিচ্ছে না আমাকে। চলো করো, ফটাফট করো। 45 স্যার ক্লাস নেবে, হয়ে গেল 10 মিনিট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ পাওয়ার লস, বলো কিসের জন্য হয়? মোস্ট ইম্পর্টেন্ট কজ অফ পাওয়ার লস ইন এ লাইন, রেজিস্ট্যান্সের জন্য বেশি করে হয় আই স্কোয়ার লস, সবাই জানো। হোয়াট ইজ দ্য ইম্পেরিয়াল অফ দ্য ফর্মুলা ক্যালকুলেশন দ্য নাম্বার অফ স্ট্যান্ড, দেখো বলেছিলাম পড়ানোর সময় বলেছিলাম, 4 মনে আসছে, বলো। ACSR conductor, how to calculate of the number of strand, বলো ফর্মুলা কি ছিল? n is equal to কি হয় পরীক্ষায় বার করতে, শর্ট কোশ্চেন, 3n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1 করেছিলাম, কোন অ্যান্সারটা হবে রাইট? কোনটা রাইট হবে? রাইট 3n স্কোয়ার, এখানে 3n স্কোয়ার, হ্যাঁ একদমই থাক, এটা তো 2 আছে, এটাও 2 আছে, এটা 1 আছে, 3n স্কোয়ার 3n, না এটা হবে না। দাঁড়াও কনফিউশন, ডি এরটা করার আগে এখানে ক্যালকুলেট করো। 3nn, তাহলে nn স্কোয়ার 3n প্লাস 1 হয়ে যাচ্ছে, প্লাস 1, এখানে কি হচ্ছে? এখানে n নেই, 3 তার স্কোয়ার n মাইনাস 3n, কোনটা হবে রাইট অ্যান্সার বলো এবারে? আমার মাথায় চলে এসেছে, বলো। অবভিয়াসলি ডি হবে রাইট অ্যান্সার। কেন সি এরটা বলছো? ডি কেন হবে না বলো? ডি যদি তুমি করো, এখানে ফর্মুলা কি আছে বলো? এখানে আমাকে একটা কথা বলো, আমার একটা বলো, আমি বেসিক ফর্মুলা কি লিখেছিলাম? 3n স্কোয়ার মাইনাস 3n প্লাস 1, আরে এখান থেকে যদি তোমার 3 নাও, তাহলে nn স্কোয়ার করলে তো প্লাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 3n টা কোথায় পাচ্ছি? তাহলে এখান থেকে কি হচ্ছে 3 তার n স্কোয়ার প্লাস 3n, তাহলে প্লাস মাইনাস মাইনাস করতে পারি, প্লাস 1, ঠিক আছে, এইটা করেছি। উইথ বান্ডেল কন্ডাক্টর রিডিউস, এই রিপিট কোশ্চেন আমি আসছি না। সাসপেনশন টাইপ ইনসুলেটর, রিপিট কোশ্চেন। দ্য ইনসুলেটর ইজ ডিজাইন দ্য, আচ্ছা এটা বলো। দ্য ইনসুলেটর ইজ সো ডিজাইন দ্যাট ইজ সুটেবল ফর, এটা বলো 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 পড়িয়েছি। একটা ইনসুলেটর সম্পূর্ণ ডিজাইন করার পর যদি ফল্ট হয়ে যায়, সেটা কি কি কারণের জন্য হয়? এক হচ্ছে ফ্ল্যাশ ওভার, 2 হবে পাঞ্চার, দুটোই হবে, হ্যাঁ বোথ অফ দিস, ঠিক আছে। ফ্ল্যাশ ওভার পাঞ্চার তো পড়িয়েছিলাম, পড়াতে বলেছিলাম না? বলো বলো বলো, আরে বলো বলো, হয়েছে তো? দ্য প্রাইমারি ট্রান্সফার লাইন, রিপিট কোশ্চেন, বলবো না? কত? 3 পেজ 3 ওয়ার, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা, ইন্টারভিউ, ভাইবা, প্রত্যেকটা যেই জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। বিটুইন টু সাপোর্ট ডিউ টু স্যাগ কন্ডাক্টর টেক দ্য ফর্ম, কি নাম বলা হয়? এই যে তোমার একটা টাওয়ার, এদিকে একটা টাওয়ার, এইদিকে কন্ডাক্টর সাইজ ছিল, এই কন্ডাক্টর সাইজটাকে, শেপটাকে কি বলা হয় বলো? ট্রায়াঙ্গুলার তো পসিবলই না, ইলিপস তো পসিবলই না, সেমি সার্কেল পসিবল না, কি হয়? ক্যাটেনারি, ঠিক আছে। হ্যাঁ ক্যাটিনাকে বলে ফেলা যাবে না, ক্যাটেনাকে, ঠিক আছে।
ঠিক আছে, ক্যাটেনারি বলবে। হ্যাঁ, দেখো রিপিট কোশ্চেন, এই কোশ্চেনটা তোমাদের সেমিস্টার আসবে, ঠিক আছে, এই কোশ্চেন তোমাদের সেমিস্টার 4 বার 5 বার রিপিট করলে। এই কোশ্চেনটা বলো, এটা তো সবাই বলতে পারবে। দেখো কোশ্চেনের মধ্যে দেখো ঝাঁজ আছে, ফ্যাক্ট দ্যাট আ কন্ডাক্টর ক্যারি দ্য মোর কারেন্ট সারফেস। এই সারফেস কথাটা দেখলে স্টুডেন্টের মধ্যে একটা গায়ের উপর কি হবে, স্কিন এফেক্ট। হ্যাঁ একদম, ঠিক আছে, তো অ্যান্সার সব পারবে। এইটা তো পারবে নিশ্চয়ই। বলো দ্য নাম্বার অফ ডিপস ইনসুলেটর কতগুলো ক্যালকুলেট করবে বলো, ওয়ার ট্রান্সফার কতগুলো থাকবে? একটা ডিসের যদি 11 কেবি থাকে, 400 কেবি বলেছে, কতগুলো ডিস থাকবে? বলো বলো বলো। 22 থেকে 23টা, একদমই তাই। চলো আজকে আমাদের সেশনের লাস্ট পেজ, দ্য ইলেকট্রিক্যাল ব্রেকডাউন স্ট্রেন অফ দ্য ইনসুলেটিং মেটেরিয়াল ডিপেন্ড আপন, কার উপর ডিপেন্ড করে? এক তো ভোল্টেজের উপর ডিপেন্ড করবেই, প্রেসারের উপর ডিপেন্ড করবেই, ঠিক আছে, ইমপ্রেশনস অফ দ্য ডাইইলেকট্রিক মেটেরিয়াল অবশ্যই ডিপেন্ড করে। অল অফ দি অ্যাব রাইট, ঠিক আছে, অল অফ দি রাইট। মেইন ড্রব্যাক মানে ডিসঅ্যাডভান্টেজ আন্ডারগ্রাউন্ড সিস্টেম অফ দ্য ওভারহেড ট্রান্সমিশন লাইন, বলো একটা আন্ডারগ্রাউন্ড সিস্টেমের তুলনায় ওভারহেড ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ বলো কি হতে পারে? এক্সপিওর অফ দ্য লাইটিং, হেভিলি ইনার্সিয়াল কস্ট, নাকি অ্যাটমসফিয়ার হার্জ, নাকি ইন্ডাকটিভ ইন্টারফেস বিটুইন দ্য পাওয়ার অ্যান্ড দ্য কমিউনিকেশন সিস্টেম, বলো দেখি কার মাথায় আছে এটা? ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু মেন ডিসঅ্যাডভান্টেজ বলেছি আন্ডারগ্রাউন্ড সিস্টেমের তুলনায় ওভারহেড ট্রান্সমিশন লাইনে। কোনটা? আরে কোনটা? একটাই জিনিস, সেটা বলতে পারছো না? আরে লাইটিং ফেনোমেনন, আবার অ্যাটমসফিয়ার তো নিচেতে মাটির নিচেতে সম্পূর্ণ একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে, গরম বাষ্প হলে তৈরি হলে। আরে লাইটিং ফেনোমেননটা উপরেই হয় না, সেটা মাটির নিচে থেকে বের করে আসে না, তো না ডিসঅ্যাডভান্টেজ। ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইলেকট্রিক সিস্টেম আন্ডারগ্রাউন্ড সিস্টেমস কি লিখেছে? সুপিরিয়র টু ওভার ট্রান্সমিশন লাইন এক্সপিড টু, কি হবে বলো? একটা ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন, ইলেকট্রিক সাবস্টেশন, ইলেকট্রিক সিস্টেমে, আন্ডারগ্রাউন্ড সিস্টেমে যদি তোমার সম্পূর্ণ ওভার ট্রান্সমিশন লাইন দেখাতে, এক্সপিডে কি কি লক্ষ্য করবে? ওই অ্যাডভান্টেজের মতন কোশ্চেন, এই আগে যেটা করলে না এরকম অ্যাডভান্টেজের মতন কোশ্চেন, অ্যাডভান্টেজের মতন কোশ্চেন বলো। অ্যাপারেন্স, পাবলিক সেফটি, মেইনটেনেন্স কস্ট, সিকোয়েন্সি, অল অফ দি অ্যাবভ হবে না, এটা অ্যাডভান্টেজে বলে দিচ্ছি তোমাদের কোশ্চেন, অ্যাডভান্টেজের মতো। হুইচ অফ দ্য ফলোইং দ্য ট্রান্সফার লাইন দ্য মোর ইনিশিয়াল কস্ট, এটা বলতে হবে, এটা সবাই জানে অবভিয়াসলি। আন্ডারগ্রাউন্ড ট্রান্সফার লাইনের ক্ষেত্রে সবথেকে বেশি কস্ট খরচা হয়। কেন হয় কিছু নয়, পথে বলেছি। ট্রান্সমিশন লাইন ইনসুলেটর আর মেড অফ, বলো 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 বলো। আবার অল অফ দাও নেই, অল অফ দাও নেই, এখানে এনি অফ দিস, যে কোনো হতে পারে, ঠিক আছে। পোরোসিলিন হয়, গ্লাস হয়, পলিমার হয়, আমি সব পড়িয়েছি। দ্য অনলি অ্যাডভান্টেজ অফ করোনা ইজ, নেহা বেরিয়ে গেছে না, তোমরা দুজনেই আছো, বাকি সব বেরিয়ে গেছো, বাহ ক্যা বাত হে। দ্য, ও আছো, আচ্ছা যাই হোক। তো দ্য অনলি অ্যাডভান্টেজ অফ করোনা ইজ কি হবে? করোনাটা হওয়ার ফলে কি হয়? করোনাটা হলে অনলি অ্যাডভান্টেজ অফ করোনার জন্য কি হয় বলতো? এক হচ্ছে ওজোন গ্যাস ইজ প্রডিউস, মেক লাইন দ্য কারেন্ট সাইনোসোইডাল, দ্য ওয়ার্ক অফ দ্য সেফটি অফ দ্য ভ্যালভস সার্চ, নাকি প্রডিউস দ্য ফ্রিজিং অফ দ্য ইলুমিনেন্স গ্লো। এইসব কিচ্ছু কারণ না, ওজোন গ্যাসকে সম্পূর্ণ প্রডিউস করতে সহায়তা করে, ঠিক আছে। দ্য ট্রান্সমিশন লাইন বিটুইন ওজোন গ্যাসকে প্রডিউস করার জন্য আমার ওজোন এইটা অ্যাডভান্টেজের কাজ করে, এগুলো সব ডিসঅ্যাডভান্টেজ পড়ে, ঠিক আছে, এসব ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আচ্ছা এদিকে দেখো, দ্য ট্রান্সমিশন লাইন বিটুইন টাওয়ার অ্যাজুম দ্য সেফ ইজ, কি হবে বলো? এটা তো কিছুক্ষণ আগে করে দিলাম, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দুটো কন্ট্যাক্ট ক্ষেত্রে ভালো করে বোঝো, সব ক্যাটেনারি, ক্যাটিনাকে ভেবে নিয়েছো নাকি? ক্যাটিনা পড়ালাম বলে
এখানে ট্রান্সমিশন লাইন বিটুইন টাওয়ার অ্যাজুম দ্য শেপ, কি হবে বলো? প্যারাবোলা নাকি ক্যাটানারি নাকি হাইপারবোলা, কোনটা? The transmission line between tower assume the shape of, কি হবে? ক্যাটেনারি হবে, ঠিক আছে। কারণ কি, অনেকে, আমি বিশেষ করে এসএসসি যেই প্রথম 2017-18 সালে যখন তোমার মতন ডিপ্লোমা কমপ্লিট করেছিলাম, আমি তখন ক্যাটেনারি না করে প্যারাবোলা করে এসেছিলাম। তোমাদেরকে কনফিউশনে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা পড়োনি, তোমরা ক্যাটেনারি বলেছো, রাইট অ্যান্সার ক্যাটেনারি, ঠিক আছে, এক্স্যাক্টলি। ইউজ বান্ডেল কন্ডাক্টর কজ ইন দ্য ক্রিটিক্যাল ভোল্টেজ অফ দ্য করোনা ফর্মেশন, কি হয় বলো? ইউজ অফ বান্ডেল কন্ডাক্টর ইউজ, হ্যাঁ, একদম, ভোল্টেজ করোনা ইনফরমেশনটা বেড়ে যায়, ঠিক আছে, বেড়ে যায়। তো আমাদের আজকে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের লাস্ট কোশ্চেন, যেটার অ্যান্সার ইউটিউব থেকে যারা দেখছো তারা কমেন্ট বক্সে জানাবে। আর আমি এই কমেন্টের উত্তরটা তোমাদের কাছ থেকে নেব, যারা এখানে রয়েছে সবাই জানো এই কোশ্চেনের অ্যান্সার, কাউকে বলার মতো, হ্যাঁ, অ্যান্সার বলে দিচ্ছি, আমরা সবাই জানি এটা কি অ্যান্সার হবে, ঠিক আছে। টপ মোস্ট ওয়্যার যে কন্ডাক্টর ইউজ করা হয় তার নাম কি? যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও, সবথেকে বেসিক কোশ্চেন, ঠিক আছে, এই অ্যান্সারটা। আর এই পিডিএফটা পেতে গেলে তোমরা অ্যাপস ইনস্টল করো, সেখান থেকে সব কিছুই পাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও, ওকে। অ্যাপস থেকে সব ঠিক ছিল তো প্রথম থেকে শেষ পর্যন্ত? বলো, অ্যাপস থেকে সব বলো ওকে ছিল? আর এটার অ্যান্সার শিট, এখানে তোমাদের এক্সপ্লেনেশন সমেত অ্যান্সার শিট প্রোভাইড করে দিয়ে আছে। আমি তোমাদের যে অ্যান্সারগুলো বলেছি সেইগুলো সম্পূর্ণ অ্যান্সার শিট এখানে রাখা হয়েছে, এবং সেগুলোর এক্সপ্লেনেশন সমেত সবকিছু দেওয়া আছে। অতএব যারা এটা পিডিএফটা পেতে চাইছো তাদেরকে কি করতে হবে? তাদেরকে অলওয়েজ সাজেশন অ্যান্সারে পারচেস করা গ্রুপে জয়েন করতে হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? শেষ মোমেন্টে কারা কারা টিকলে, ওকে। তো যাই হোক, আমাদের আগের ক্লাসটাও প্রায় 2 ঘন্টা চলে গিয়েছিল, এটাও প্রায় 2 ঘন্টাই হয়ে গেল। তো কিছু করার নেই, প্রত্যেকটা কোশ্চেন আমাকে অ্যান্সার করে তার এক্সপ্রেশন করতে হচ্ছে, টাইম লাগছে। তো নেক্সট ক্লাস তোমাদের জয়ন্ত স্যারের পাওয়ার ইলেকট্রনিক্সের রয়েছে, তোমরা সেখানে জয়েন করো, ঠিক আছে। আর জ্যোতির্ময়, প্রথম দিকে ক্লাসটা সব ঠিকঠাক ছিল তো? কোনো প্রবলেম হয়নি তো? যে অ্যান্সারগুলো বললাম ভালো করে করো, তার এক্সপ্লেনেশনগুলো ভালো করে করে যাও। আর যারা ইউটিউব থেকে ক্লাসগুলো করছো, অ্যান্সারগুলো তো বুঝেই গেছো কি হবে। তার পিডিএফ এক্সপ্লেনেশন পেতে গেলে ডেসক্রিপশন লিঙ্ক হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে সাজেশন পারচেস করে নাও। আর আজকে 5000 সাবস্ক্রাইব পূরণ করার উপলক্ষে 50% অফ চলছে সমস্ত কোর্সে, তোমরা জয়েন করতে পারো সেখান থেকে। আর ডিসক্রিপশন লিঙ্ক হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। আর যদি এই সেশনটা ভালো লেগে থাকে, একটা লাইক করে সেশনটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, দেখা হবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। সুস্থ থেকো, ভালো থেকো, আর পড়াশোনাটাকে ভালো করে স্টে করে সম্পূর্ণ কন্টিনিউ করো। দেখা হবে নেক্সট ক্লাসে, ওকে। চলো তাহলে আজকে টেক কেয়ার, বাই, অ্যান্ড দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।